হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হয়েছে কোথায় ভাই? মেটাস্ট্যাটিক লিম্ফ নোড। লিকুইফেক্টিভ ম্যাক্রোইড মেইনলি হয় হলো আমাদের আহ ইনফ্লামেশন, সাপ্রেটিভ ইনফ্লামেশন বা ব্রেইন এইসব জায়গায়। এটা কিন্তু এরকম কিছু লেখা নাই। প্লাস লিকুইফেক্টিভ ম্যাক্রোইডের যে কিছু যে ফিচার আপনার সিস্ট ফরমেশন হবে বা লিকুইফেকশনে কিছু এনে সাইন্স সিস্টেম নাই, সুতরাং এটাও বাদ, ক্যালসিফিকেশন বাদ, লিকুইফেক্টিভ নেক্রোসিস বাদ। আর কি আছে? কেজিএস নিক্রোসিস। কেজিএস নেক্রোসিস এটা হচ্ছে মানে কি কি মনে হয় না টিউবারকুলোসিস হয়। টিউবারকুলোসিসে হয়, তার এখানে ক্যান্সার হয়েছে, কেমো দেওয়ার পরে তার লিম্ফ নোডের সাইজ কমে গেছে, এটা কেজিএস নেক্রোসিস না, অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস। তার মানে আমরা দুইটাতে এসে থামলাম, একটা হলো অ্যাপোপ্টোসিস, একটা হলো অটোফিক। আপনার কি মনে হয়? আমি আমি যেটা চিন্তা করছি যে আপনি এভাবে এক্সক্লুশন মেথডে যাবেন, যদি কোনো কোশ্চেন আপনি আনকমন করেন তাহলে আপনি দেখবেন সকল কোশ্চেন তো আপনি পারবেন না। 20টা এসবি এর মাঝখানে 20টাই তো মনে হয় আপনাদের এসবি, হ্যাঁ রেসিডেন্সিতে 20টা এসবি এর মাঝখানে 20টাই আপনার হবে না, সরি 20টা আপনার কমন পড়বে না। আর যেগুলো কমন পড়বে না সেগুলো যদি সিনারিও বেসড এসবি হয় তাহলে আপনি এভাবে যাবেন, সবগুলো আপনার পারতে হবে এমন না। আপনি যদি এক্সক্লুশন মেথডে যান তাহলে আপনার এসবি হওয়ার পসিবিলিটি বেশি। এখন বলেন আপনি কি অ্যান্সার করছেন? এখন আমি আজকে কিছু অটোপেক অটোফিক। অটোপেকটা এক্সাম্পল আমি ক্যান্সার করছি, যে ক্যান্সারের সেল ডিফেন্স সেলগুলো মেরে ফেলে আপনার সেলকে প্রমোট করে দিতে ক্যান্সারের, কিন্তু ওরা অ্যাপোপ্টোসিস। ওরা একটু আনসার দিচ্ছে, এটা আনসার তো অটোফিকই না। কিন্তু আমি আপনাকে কনফিউজ করার জন্য বা বিএসসি যে স্যার যিনি কোশ্চেন করবে উনি কনফিউজ করার জন্য এখানে অটোফিকই দিবেন, এটা অটোফিকের সাথে যাই না। আমি তো বললাম অটোফিকের মেকানিজম কি, লাইসোজোম কিল করবে। এখন কেমোথেরাপি দেওয়ার পরে অবশ্যই সেখানে লাইসোজোম গিয়ে কিল করে না, কেমোথেরাপির এজেন্টের মেকানিজম অফ ফাংশন তো এটা না। আমি এখানে অন্য একটা অপশন দিব, আপনি তাতে কনফিউজড হবেন। আমি ই নাম্বার অপশনটা দিব অ্যাট্রোফি, গোলাপান তখন কনফিউজড হবে, অটোফিকিতে কনফিউজড হবে না। যদি কারো অটোফিকি মাথায় থাকে ও অটোফিকিটা দেখাবে, কিন্তু একটা অপশন যদি থাকে অ্যাপোপ্টোসিস আর একটা অপশন যদি থাকে অ্যাট্রোফি, তখন ওর মাথায় অ্যাট্রোফিতে তো লেখা আছে সাইজ ছোট হয়ে যাবে, এখানে তো সাইজ ছোট হয়ে গেছে। অ্যাপোপ্টোসিসে তো কোথাও নাই যে সাইজ ছোট হয়ে যাবে, অ্যাপোপ্টোসিসে কোথাও আছে সাইজ ছোট হয়ে যাবে। এটার আনসার তাহলে অ্যাট্রোফি। এখন এটা আনসার তো অ্যাপোপ্টোসিস, এটা আনসার তো অ্যাপোপ্টোসিস। আপনি অ্যাপোপ্টোসিসটা বের করেন, আপনার সেটাই বের করেন। অ্যাপোপ্টোসিস কি জানেন ভাই? প্রোগ্রাম সেল। ইট ক্যান বি ফিজিওলজিক্যাল, ইট ক্যান বি প্যাথোলজিক্যাল। জাস্ট একবার এক্সাম্পলে হেডলাইন গুলো একটু পড়েন তো ভাই। During embryogenesis, physiological cell division in proliferative cell population, hormone dependent evolution in adult. এটা একটু কি জানেন? এটা একটা এক্সাম্পল পড়েন তাহলে আপনি বুঝে যাবেন একবার। মেনস্ট্রুয়াল সাইকেলের সময় যে মেনস্ট্রুয়াল ব্লিডিংটা হয়, যে একটা সময় যে বন্ধ হয়ে যায় সেটাই হচ্ছে আচ্ছা পরে ক্যাস্ট্রেশনের সময় ক্যাস্ট্রেশন করে দিয়ে পোস্টফেট ছোট হয়ে যায়, অথবা মেনোপজের পরে আপনার ব্রেস্টটা ছোট হয়ে যাচ্ছে। এটার সাথে অ্যাট্রোফির একটু মিল পাচ্ছেন না? আমি এটি বললাম যে আপনার অ্যাট্রোফির সাথে যদি আপনি কনফিউজিং করতে চায় স্যার, তাহলে অ্যাট্রোফি আনবে, অটোফি আনবে। তারপরে যান, তারপর হচ্ছে ডেথ অফ নিউট্রিফিল ইনঅ্যাক্টিভ ইনফ্ল্যামেটরি রেসপন্স। এই যে 3 দিন ম্যাক্রোফেজ 3 দিন পরে যায় আপনারা পড়ছেন, নিউট্রোফিল ইমিডিয়েটলি যায় যে কোনো ইনজুরিতে, 3 দিন পরে ম্যাক্রোফেজ যায়। কেন যায়? আপনারা সবাই জানেন যে নিউট্রোফিলের লাইফ স্প্যান কি? শর্ট। নিউট্রোফিলের আয়ুষ্কালই তো কম ভাই। বই লেখা আছে, ম্যাক্সিমাম বই লেখা আছে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত নিউট্রোফিল বাঁচে, কোন কোন বই লেখা আছে হাইয়েস্ট আপনার আমার বডিতে তবে একটা নিউট্রোফিল নেই। কোন কোন নিউট্রোফিল বাঁচে 25 ঘন্টা, কোন কোন নিউট্রোফিল বাঁচে 47 ঘন্টা, কোন কোন নিউট্রোফিল বাঁচে 40 ঘন্টা। যখন 40 ঘন্টা ওই নিউট্রোফিলটা বাঁচতেছে তখন ওই নিউট্রোফিলকে ম্যাক্রোফেজ রিপ্লেস করে এই 40 ঘন্টা দিয়ে। যে নিউট্রোফিল 47 ঘন্টায় বাঁচে ও 47 ঘন্টা মারা যাওয়ার পরে ওখানে আসে ম্যাক্রোফেজ। কোন কোন বই লেখা আছে হাইয়েস্ট, কোন নিউট্রোফিল হাইয়েস্ট বাঁচতে পারে 70 থেকে 72 ঘন্টা, এর বেশি বাঁচতে পারবে না। বাট ম্যাক্সিমাম নিউট্রোফিলের লাইফ স্প্যান হলো ভাই 24 থেকে 48 ঘন্টা, এরপরে নিউট্রোফিল মারা যায়। এবং এটা আমার বডির প্যাথোলজিক্যাল কোনো প্রসেস না। আরবিসি যে আপনার 120 দিন পরে মারা যাচ্ছে, এটা কি প্যাথোলজিক্যাল প্রসেস? তো এটা ফিজিওলজিক্যাল প্রসেস ভাই, ডেথ অফ নিউট্রোফিল, এই ইনফ্লামেশন। তারপরে ডেথ অফ ইমিউন সেল সাইটোটক্সিক টি সেল। কি লেখা আছে ভাই এক্সাম্পলে? এক্সাম্পল পরে কি লেখা আছে? প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলো হচ্ছে ভাইরাল ডিজিজ, ইনজুরিয়াস এরিয়া, সেল ডিভিশন টিউমার। এই যে এটা পড়েন না, সেল ডিভিশন টিউমার ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা এই দেয়া নাই সেটা না? আচ্ছা খালাক স্যার বইয়ে দেওয়া ছিল। আচ্ছা পরে প্যাথোলজিক্যাল অ্যাক্টিভিটি অফ ড্রাগ অবস্ট্রাকশন, প্যাথোলজিক্যাল অ্যাক্টিভিটি অফ কনজুগেটিভ টিস্যু। এই দুইটা লাস্টের দুইটা অপশন পরে কি মনে হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং অ্যাপোপ্টোসিসের সাথে কোনো কিছু যদি আপনার কনফিউজিং লাগে পরীক্ষার হলে তাহলে সেটা অ্যাট্রোফি।
যেহেতু অ্যাট্রোফি আপনার অপশনে নাই, তাহলে আপনি চোখ বন্ধ করে আপনি এটা অ্যাপোপ্টোসিস দাগাতে পারেন ভাই। ঠিক আছে, আর কোন অপশনের কনফিউশন আছে ভাই? আরেকটা ছিল ভাইয়া, বলেন। যেটা দুইটা একটু কনফিউশন ছিল, 56 মানে আমি সবগুলো বলি, একটা পেশেন্ট টেস্ট নিয়ে আসছে আপনার কাছে, তারপরে তার চেস্ট পেনের রেডিয়েশন পেন গুলো ছিল, এবং মরফোলজিক্যাল মায়োপিয়ার ফাইন্ডিং অ্যান ইন্ডিকেটর অফ ইনভার্সিবল ইনজুরি, ইনভার্সিবল ইনজুরি মরফোলজিক্যাল মায়োপিয়ার ফাইন্ডিং। আমার কনফিউশন ছিল যেটা এই ইজ ইট এমসিকিউ অর এসবি? এসবি, এসবি। এখানে সেল ডিপস এটা তো হবে না, ডিপ্লেশন অফ গ্লাইকোজেন হচ্ছে না, মাইটোকন্ড্রিয়াল সোইলিং এটা, আর হচ্ছে নিউক্লিয়ার পিগমেন্টিক নিউক্লিয়ার, এটা দুটো মধ্যে কনফিউশন ছিল। আচ্ছা, আবার কোশ্চেনের লাস্ট লাইনটা একটু শুনুন আমাকে। Which of the following morphological myocardial finding is an Which of the morphological myocardial finding myocardial finding and this finding is an indicator of reversible injury? is an indicator of irreversible cell injury? আচ্ছা, হ্যাঁ বলেন, অপশন শুনি। Option cell deaths, সেল ব্লেড, হ্যাঁ, depletion of glycogen, ডিপ্লেশন অফ গ্লাইকোজেন, mitochondrial swelling, মাইটোকন্ড্রিয়াল সোয়েলিং, myelin figure, মাইলিন ফিগার, pigmented nuclei. পিকনোটিক নিউক্লিয়াই। আচ্ছা, এখন দেখেন সেল ব্লেড রিভার্সিবল হবে, ইরিভার্সিবল হবে। আপনি বলতে পারেন ভাই কিভাবে হবে? সেল ব্লেড তো আমরা পড়ছি ইয়েতে রিভার্সিবলে, ময়েলিনে কিভাবে ব্লেড ফর্মেশন হয় না, লিকুইফেটিভ নাইট্রোসে কি ব্লেড ফর্মেশন হয় না, অ্যাপোপ্টোসিসে কিভাবে সাইটোপ্লাজমিক ব্লেড ফর্মেশন হচ্ছে না? হচ্ছে ভাই, তার মানে ব্লেড ফর্মেশন হচ্ছে। আচ্ছা, ব্লেড ফর্মেশনের সাথে পানির সম্পর্ক, রিভার্সিবল ইরিভার্সিবল সম্পর্ক না। আচ্ছা, তার মানে এটা আপনি ইরিভার্সিবল রিভার্সিবল দুই জায়গায় পাচ্ছেন। ইরিভার্সিবলের স্পেসিফিক ফাইন্ডিং হিসেবে আপনি এটাকে বলতে পারবেন না কখনোই। 2 নাম্বার পয়েন্ট, Depletion of glycogen, ডিপ্লেশন অফ গ্লাইকোজেন, এটা আপনি জানেন রিভার্সিবল একটা ফাইন্ডিং। আচ্ছা, তারপর 3 নাম্বার, mitochondrial swelling. মাইটোকন্ড্রিয়াল সোয়েলিং বোথ রিভার্সিবল এবং ইরিভার্সিবল পাবেন। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া আপনি যখন রিভার্সিবলে, আপনার তো এখানে এটা দেখা যাচ্ছে না, অনলাইনে যারা আছে ওনাদের এটা কি দিল? আচ্ছা, যেমন আপনি যদি এর আগে আমার ক্লাস করে থাকেন, তাহলে আপনি রিভার্সিবল ইনজুরি ইরিভার্সিবল ইনজুরি এটা দেখছেন বা এটা পড়ছেন। ঠিক আছে, এখন এই যে রিভার্সিবল ইনজুরি, এই যে আপনার ইরিভার্সিবল ইনজুরি, আচ্ছা, এখন আপনি একটা জিনিস পড়ছেন মাইলিন ফিগার, মাইলিন ফিগার জিনিসটা পড়ছেন, এটা রিভার্সিবল ইরিভার্সিবল দুই জায়গায় আছে। কেন মাইলিন ফিগার জিনিসটা কি ভাই? ওয়েস্ট প্রোডাক্ট অফ ড্যামেজ অর্গানিজম, মানে যেই জায়গায় অর্গানিজম ড্যামেজ হচ্ছে সেই জায়গায় আপনি কি পাবেন ভাই? মাইলিন ফিগার। তাহলে এটা রিভার্সিবল ইরিভার্সিবলের সাথে সম্পর্ক না, এটা সম্পর্কটা হলো যেই জায়গায় অর্গানিজম ড্যামেজ হবে সেই জায়গায় আপনি মাইলিন ফিগার পাবেন। যেহেতু রিভার্সিবল ইনজুরি ইরিভার্সিবল ইনজুরি দুই জায়গায় যেহেতু ইনজুরি আছে, দুই জায়গায় যেহেতু ইনজুরি হচ্ছে, সুতরাং আমরা দুই জায়গায় কি পাবো ভাই? মাইলিন ফিগার। আচ্ছা, তাহলে আমি কেন বললাম যে মাইটোকন্ড্রিয়াল সোয়েলিং রিভার্সিবল ইরিভার্সিবল দুই জায়গায় পাবো? এই যে এই ছবিটাতে দেখেন, আমি আমার আহ, একটু আসেন না কষ্ট করে, এটা এমন একটা অ্যাপসে দিচ্ছেন যে আমার একটু প্রবলেম হচ্ছে। দেখেন, দেখেন আমি দেখতে পাচ্ছি না, কার্সর দেখতে পাচ্ছি না। এইভাবে আসতেছে অন্যভাবে দেখেন প্রেজেন্টেশনটা, এই স্টপ শেয়ার করা যাচ্ছে না। স্টপ শেয়ার করে এটা, এটা না, সিলিন্ডারে ওই যে পাওয়া, এটা এইভাবে আসতেছে। আচ্ছা, এটা যে কই আছে, তো কিন্তু এনেকে কোথায়?
কি অবস্থা থাকলো এইভাবে আসতেছে। আচ্ছা আসো আপনাদের লেখা যায় কিনা দেখেন তো। হ্যাঁ, আচ্ছা লেখা যায়। আচ্ছা, এই যে ভাইয়া দেখেন এই যে ক্যারেক্টারিস্টিকটা, এই ক্যারেক্টারিস্টিকটা আপনারা পড়ছেন না? এটা কি ভাই? ক্যারেক্টারিস্টিকের নাম কি? এটা অ্যামরফাস ডেনসিটি। এটা কোথায় ভাই? এটা ডিটেক্ট পাওয়া যায়। না না দেখা যাচ্ছে কোথায়? অ্যামরফাস মাইটোকন্ড্রিয়াতে। রিভার্সিবল পড়ছেন না অ্যামরফাস ডেনসিটি? অ্যামরফাস ডেনসিটি হলো ইট ইজ দ্য ইন্ডিকেটর অফ মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ। যেই জায়গায় মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হবে, যেমন আপনার মুখের মাঝখানে যদি এখানে যদি কাটা সাইন থাকে তার মানে বোঝা যাচ্ছে আপনি ইনজুর্ড হচ্ছেন। আমার মুখের মাঝখানে যদি কাটা সাইন থাকে তার মানে আমার বোঝা যাচ্ছে আমার ফেশিয়াল ইনজুরি হচ্ছে। অথবা ব্রুশ থাকতে পারে লেসিরেশন, আপনি বোঝা যাচ্ছে সে কি ইনজুর্ড হচ্ছে। ঠিক তেমনি মাইটোকন্ড্রিয়া ইনজুর্ড হচ্ছে কিনা এটা আপনি বুঝবেন কিভাবে? মাইটোকন্ড্রিয়াতে এই অ্যামরফাস ডেনসিটিটা পাওয়া যাবে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন ভাই রিভার্সিবল ইরিভার্সিবল দুই জায়গায় পাওয়া যাচ্ছে। এই যে আপনার এই যে পিকচারটা, এটা তো মনে হয় আপনি ভালো করে পড়ছেন বা আপনারা সবাই পড়েছেন। এই জায়গায় আমরা যে কোনো মেকানিজম আমরা শুরু করছিলাম কিভাবে, যে ইসকেমিয়া হবে তারপরে হাইপোক্সিয়া হবে। ইসকেমিয়ার কারণে কি হচ্ছে? হাইপোক্সিয়া। যার কারণে মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? এনার্জি পাওয়ার হাউস অফ সেল। কারণ এটাতে কি তৈরি হচ্ছে? আপনার এটিপি তৈরি হচ্ছে। এই যে এটিপি তৈরি হচ্ছে কোথায় তৈরি হচ্ছে ভাই? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে কি প্রসেসটা হচ্ছে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। যেহেতু আমার ইসকেমিয়া হচ্ছে, ইসকেমিয়ার কারণে সেখানে কি ডেভেলপ করে? হাইপোক্সিয়া। কারণ যেখানে ব্লাড সাপ্লাই নেই সেখানে কি অক্সিজেন সাপ্লাই আছে ভাই? 97% অক্সিজেন কার মাধ্যমে যায়? ব্লাডের মাধ্যমে। সুতরাং ব্লাড নাই, সুতরাং সেখানে কি নাই? অক্সিজেন নাই। সুতরাং মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে আমরা কি পাই? এটিপি পাই। যেহেতু আমার অক্সিজেন নাই, আর প্রসেসটার নাম কি ভাইয়া? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। সুতরাং ইট ইজ ডিপেন্ডেন্ট অন অক্সিজেন। যেহেতু অক্সিজেন নাই সুতরাং অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা কমে যাবে। সুতরাং রিভার্সিবল সেল ইনজুরি প্রসেসের এই যে পাথওয়েটা ভাই, এটা কিন্তু শুরু হয়েছিল ভাই কোথায়? ড্যামেজের মাধ্যমে। মাইটোকন্ড্রিয়াতে কিন্তু প্যাথোলজিটা হয়েছিল ভাই, যার ফলে আপনার এই প্রসেসটা শুরু হয়েছে। যেটা রিভার্সিবল সেল ইনজুরিতে শুরু হয়েছে, ইরিভার্সিবলে গিয়ে মাইটোকন্ড্রিয়া আরো বেশি ড্যামেজ হবে। এবং মাইটোকন্ড্রিয়া ড্যামেজের ইন্ডিকেটরটা কি? অ্যামরফাস ডেনসিটি। যেহেতু ইরিভার্সিবল সেল ইনজুরিতে ইনজুরি বেশি হয়েছে মাইটোকন্ড্রিয়া, এই কারণে অ্যামরফাস ডেনসিটি আপনি বেশি পাবেন, লার্জ পাবেন অ্যামরফাস ডেনসিটি। আপনার দেখেন আপনার এতে মনে হয় এতটা ভালো বোঝা যাচ্ছে না, মানে এই স্লাইডটাতে এই যে ব্ল্যাকিশ যে পোর্শনটা দেখতে পাচ্ছেন মাইটোকন্ড্রিয়ার ভিতরে, এটা হলো অ্যামরফাস ডেনসিটি। আপনি কিন্তু দেখেন একটু ভালো করে যদি দেখেন, যেহেতু আপনার ফটোকপি শিট অথবা আমার এই স্লাইডে দেখতে পারেন, মাইটোকন্ড্রিয়া মোর ব্ল্যাকিশ কিন্তু লাগতেছে ভাই যে নেক্রোসিস বা ইরিভার্সিবল সেল ইনজুরিতে, ইন কম্পারিজন টু যে এটা রিভার্সিবল সেল ইনজুরি, এর থেকে এটা কিন্তু মোর ব্ল্যাকিশ লাগতেছে। কারণ এখানে অ্যামরফাস ডেনসিটি কি ভাই? বেশি। কারণ এখানে মাইটোকন্ড্রিয়া বেশি ড্যামেজ হয়েছে। সুতরাং মাইটোকন্ড্রিয়াল সোলিং আপনি দুই জায়গায় পাবেন, রিভার্সিবলও পাবেন, ইরিভার্সিবলও পাবেন। তারপরে আছে মাইলিন ফিগার, রিভার্সিবল ইরিভার্সিবল দুই জায়গায় পাবেন। আর হলো পিকনোসিস, যে হলমার্ক অফ নেক্রোসিস, বা এটা আপনি রিভার্সিবল সেল ইনজুরিতে কখনোই পাবেন না, যেটা ইরিভার্সিবল ইনজুরির একটা ফাইন্ডিং। তো আনসার এটা পিকনোসিস। আমি জানি না আপনাদের আনসার কি দিচ্ছে? পিকনোসিস আনসার দিবেন তো পিকনোসিস। আপনি এভাবে এক্সক্লুশন মেথডে যাবেন। আপনি যদি এভাবে ভেঙে ভেঙে আপনি কোশ্চেন গুলো সলভ করেন তাহলে আপনি কি হবে? আপনার ফিল্ড অফ ভিশন বাড়বে। আপনি একটা কোশ্চেন নিয়ে চিন্তা করার ক্ষমতাটা বাড়বে, যার কারণে পরীক্ষার হলে গিয়ে আপনি এখানে আপনি যতটা রিল্যাক্স মুডে পরীক্ষা দিচ্ছেন বা একটা কোশ্চেন আপনি, আমরা কিন্তু বিএসইউতে আপনার পরীক্ষার যত টাইম, আমাদের এখানে পরীক্ষার টাইম কিন্তু আমরা একটু কমিয়ে দিই যাতে আপনারা অভ্যস্ত হয়ে যান। আপনি যদি 20 মিনিট অভ্যস্ত হয়ে যান, আপনি গিয়ে 30 মিনিটে অবশ্যই আপনি পরীক্ষা দিতে পারবেন। এটা আমাদের নিজস্ব একটা চিন্তা, কারণ এই কারণে আমরা কম সময় দিই। তারপর ওখানে পরীক্ষার টেনশনটা এত বেশি, আপনি পরীক্ষা ওই জায়গায় কোশ্চেনটা পড়েন কিন্তু আর একটু মানে আর কি সিমুলেশন আপনার বেশি থাকে। ওই জায়গায় আপনি ঘাবড়ে যান, ওই জায়গায় ভুল করার পসিবিলিটিটা বেশি। এই অ্যাটমসফিয়ারে আপনার ভুল করার পসিবিলিটি কম। তো আপনি যদি এভাবে ভেঙে ভেঙে যান যে এটার আনসার এইটা, ঠিক আছে, কিন্তু এ বি সি ই না, কেন কেন ডি আনসার, এটা যদি আপনি ভেঙে ভেঙে যান আপনার ফিল্ড অফ ভিশন বাড়বে। পরীক্ষা হলে আপনি এস বি আনসার করার ক্ষমতাটা আপনার আরো বেশি হবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন সমস্যা আছে? আচ্ছা, তো আমাদের অনলাইনে আমাদের যুক্ত আছে কম, কিন্তু যারা আপনারা এই বেচে ভর্তি হয়েছেন আমি খুব খুশি হয়েছি। কারণ আহ, গতদিন যখন লং বেচে ক্লাস নিলাম, এবার রেগুলার বেচে ক্লাস নিলাম, নিউরন আর একজন কোন বেচে জানি, দুইটা বেচে একসাথে করে ক্লাস নিলাম। অনেক আমার ফেস তো যারা এর আগে আমার ক্লাস করেছে আমার তো সবার ফেস চিনা থাকে না, কিন্তু কয়েকজনের ফেস চিনা থাকে। তা আমি কয়েকজনকে যখন জিজ্ঞেস করলাম যে ভাই এই বেচে কেন, গতবার কি পরীক্ষা দেন নাই নাকি ক্লাস কন্টিনিউ করেন,
যে ভাই পরীক্ষা দিয়েছি, ভালো হয়েছিল মনে হয়েছে, কিন্তু আনফরচুনেটলি হয়নি, আল্লাহ দেয় নাই, হয়নি, এবার হবে ইনশাল্লাহ যদি আল্লাহ চায়। কিন্তু আমার কথা হলো, আপনি আবার ইয়েতে কেন, লং বেচে কেন? বলছে ভাইয়া পড়ার যাতে রেগুলারিটি যাতে মেনটেন থাকে, এই কারণে। পড়ার রেগুলারিটি মেনটেনের জন্য ভাইয়া লং বেচ না। কারণ আপনি আবার যদি আমি ক্লাস নিতে আসি, আবার যদি সৌদ ক্লাস নিতে আসে, আবার যদি রিফাত ক্লাস নিতে আসে, রিফাত ট্রেনার ফিজিওলজিতে গতবার যা পড়িয়েছিল এবার কিন্তু এটাই পড়াবো, কারণ এইবারও ওই জিনিসগুলাই আসবে। যেমন এবার যে আপনি পরীক্ষা দিচ্ছেন, রিভার্সিবল স্যালাইনের ফিচার্স আসছে ভাই, লিকুইফেক্টিভ ন্যাকটোইস আসছে, এগুলাই তো আসছে। এই অ্যাট্রোফি থেকে কোশ্চেন আসছে না, আমি আপনাদের 24-এর কোশ্চেন নিয়ে এসেছি। এই যে 24-এ আপনাদের রিভার্সিবল স্যালাইন থেকে এই কোশ্চেনটা ছিল, যেটা 19-এ আসছে। তারপরে আর কি কোশ্চেন আসছে আমি নিয়ে আসছি, একবারে শেষের দিকে নিয়ে এসেছি। ক্রিটিক্যাল থেকে কোশ্চেন আসছে। আচ্ছা, অ্যান্টি অক্সিডেন্টের এক্সাম্পল আছে, যেটা জুলাই 21-এ আসছিল, জুলাই 22-এ আসছে, আবার 24-এ আসছে। ফ্রি রেডিক্যাল ইফেক্ট আসছে, ওই যে তিনটা, এটা আসছে। আর অ্যাট্রোফির কজ আসছে। আমি আপনাদেরকে ওই যে বারবার শীটটা দেখা দেওয়ার সময় বলি যে ওই জায়গাটা মুখস্থ করবেন। অ্যাট্রোফির যে কজ গুলো আসছে, ওই লস অফ এন্ডোক্রাইন স্টিমুলেশন, ওই জিনিসগুলাই আসছে। যাই হোক, তো মেন্টর এসে কিন্তু আপনাকে ওই জিনিসগুলাই বারবার হাইলাইটেড করবো, কারণ আসবে ওই জিনিসগুলাই। আপনি গত বছর হয় নাই দেখে এবার আপনার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা ইম্পর্টেন্ট জিনিস পাল্টে যাবে, ব্যাপারটা সেম জিনিস। তো আমি সবসময় বলি, হয় আপনি রিকভারি বেচে ভর্তি হবেন, অথবা আপনি এক্সাম বেচে ভর্তি হবেন। আপনার কিন্তু অলরেডি একটা প্রিপারেশন নেওয়া আছে, হয়তোবা সেটা আপ টু দি মার্ক না, অথবা সেটা আপ টু দি মার্ক। ঠিক আছে। অনেকে বলে যে ভাই আমি অর্থোপেডিক সার্জারি দিছি, দেখা হয় না, আমি পেডিয়াট্রিক সার্জারি দিলে হতো। আপনি পেডিয়াট্রিক সার্জারি দেন নাই কেন? কারণ আপনি পেডিয়াট্রিক সার্জন হওয়ার আপনি ইচ্ছা নাই। আপনি ইচ্ছা অর্থোপেডিক সার্জন হওয়ার, তাহলে পেডিয়াট্রিক সার্জারিতে কে দিচ্ছে? তারা যেমন আমাকে এবার একজন মেসেজ করছেন যে ভাই আমি এবার জুলাই পার্ট 1 দিতে চাচ্ছি, অর্থোপেডিক সার্জারিতে আমাকে একটু হেল্প করেন। আমি এবার অর্থোপেডিক সার্জারিতে এমএস দিয়েছিলাম, আনফরচুনেটলি আমার হয় নাই। ভাই, পরে বলছে আচ্ছা ভাই ঠিক আছে, আপনি বেইল ল্যাবটা পার্ট 1 যেহেতু দিতে হচ্ছে, আপনার বেইল ল্যাবটা এক্সট্রা একটু পড়তে হবে। আপনি পার্ট 1 এক্সাম পেছে ভর্তি হন, অথবা জেনেসিস একদিন আসেন, আমি আপনাকে বইটা একটু হাইলাইটেড করে দিই। তো উনি পরে আমাকে লিখতেছে যে ভাই আমার থেকে কম নাম্বার পাইতো জেনেসিসের প্রতিটা এক্সামে, ওর তো পেডিয়াট্রিক সার্জারিতে হয়েছে। আমি সরাসরি জিজ্ঞেস করছি, আপনার কি পেডিয়াট্রিক সার্জন হওয়ার ইচ্ছা? আমি বলতেছি না পেডিয়াট্রিক সার্জারি খারাপ, না আমার পেডিয়াট্রিক সার্জারিতে যাওয়ার ইচ্ছা না। তাহলে উনি কম নাম্বার পেয়ে হয়েছে বা উনার কি হয়েছে? আমরা আমরা সেম প্রফেশনে এতটা জেলাসি রাখি ভাই, যা এটা আপনি প্রতিফলন আপনি প্ল্যাটফর্মে দেখবেন, কিছু একটা হইলে আমার ফেলো কলিগের আমি কখনো বলতে চাই না আরে এইটার এই ওষুধ দিছি, সেটা এইটা দিছি। তো আসলে আজকে আমাদের এই ইয়ের কি অবস্থা, আর কত কিছু লেখে। গভর্নমেন্টরা প্রাইভেটদের দেখতে পারে না, প্রাইভেটরা গভর্নমেন্টের জেলাসি করে, এই চলতেছে। ঠিক আছে। তো আমি সবসময় বলি যে এক্সাম বেঁচে আপনি এটা করেন, খুব ভালো করে লাস্ট আউটটা সলভ করেন, খুব ভালো করে লাস্ট আউটটা সলভ করেন, 2 থেকে 3 বার আপনি লাস্ট আউটটা সলভ করেন। আর যেভাবে বলছি এইভাবে লাস্ট আউটটা সলভ করেন। আপনি লিকুইফেক্টিভ ন্যাট্রিক্সের এক্সাম্পল আপনি দেখতেছেন যে এটা 7 থেকে 8 বার পরীক্ষায় আসছে। আপনি লিকুইড ন্যাট্রিক্সের কয়টা এক্সাম্পল আছে? কয়টা? এই 3-4টা এক্সাম্পল আপনি পড়েন, তারপর আপনি এই কোয়েশ্চেনটা সলভ করে ফেলেন। এভাবে আপনি পড়েন, আপনি যে কোনো টপিক আপনি এভাবে পড়েন, আপনি হবে। আপনি লং বেচে ক্লাস করতে আমার কারো ইয়ে নেই, আমার কেউ যদি ভর্তি হয় বা আমি ওনারা ভর্তি হয়েছে, আমার তো টাকা দেয়নি, ওনাদের টাকা গুলা গেছে, প্লাস আপনার সময় নষ্ট হবে। আপনার যদি এবার না হয়ে থাকে, অনলাইনে যারা আছেন, আপনি অফলাইনে আছেন, আমি সবার উদ্দেশ্যে আমার একই কথা, প্রশ্ন ব্যাংকে বেশি সময় দেন, নিজেকে বেশি সময় দেন। আপনি জানেন আপনার কোথায় গ্যাপ আছে। এবং আমি সবসময় বলি প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, ফ্যাকাল্টি, এই 4টাতে গ্যাপ রেখে পরীক্ষার হলে যাবেন না, চান্স আসবে না। ফিজিওলজি ট্রিকি হয় এখন, ফিজিওলজি আহ ভালো পারতে হবে, এই কারণে জেনেসিসের ক্লাসগুলো এবং পরীক্ষাগুলো খুব ভালো রেগুলার দিতে হবে। অ্যানাটমিতে যদি আপনি খুব ভালো পরীক্ষা দেন, তাহলে আপনার যে ইনস্টিটিউশন চয়েসটা আপনি ফার্স্টে দিচ্ছেন, ওটাতে আপনার নাম থাকবে, উপরের দিকে আপনার নাম থাকবে। কিন্তু প্যাথো মাইক্রো ফার্মা যদি না করেন, আপনি চান্স পাবেন। অ্যানাটমি আপনি যতই ভালো দেন, কারণ প্যাথো মাইক্রো ফার্মা ওখানে কোয়েশ্চেন প্যাচাবে না ভাই, ক্লিন কাট কোয়েশ্চেন করবে। অ্যান্টি অক্সিডেন্টের এক্সাম্পলের নাম দিবে, প্রোটন পাম্প ইনহিবিটরের নাম দিবে, অ্যান্টিমেটিক ড্রাগের নাম দিবে, গ্রাম নেগেটিভ বেসিলাই কি কি আছে, স্ট্রেপ্টো কক্কাসের স্ট্রেপ্টো কক্কাস পাইজনে কি কি ভিরুলেন্স ফ্যাক্টর আছে, এইগুলো বুঝার কিছু নাই, এগুলো মুখস্থের জিনিস। ঠিক আছে। তো এই জিনিসগুলা এই জায়গায় আপনার ভালো পারতে হবে।
কারণ এটা যদি আপনি না পারেন সিটের পরীক্ষা তো ভাই, এটা আপনার পাশের জন ভালো মুখস্থ করে আসছে, ওই আপু ভালো আনসার করে, ওই আপু ওই জায়গায় সিট নিয়ে নিবে। ঠিক আছে, তো আগে আপনার কাছ থেকে আমি একটু শুনি, তারপর আমি অনলাইনে আমাদের এক দুইজন ভাই আপু আছে ওনাদের কাছে আমি যাব। আপনার কাছ থেকে একটু শুনি যে এই চ্যাপ্টারে আপনার প্রবলেমটা কোথায়। প্রবলেম ছিল পোর্শনের, মানে বিভিন্ন টপিকের ছোট ছোট কিছু প্রবলেম ছিল। আচ্ছা, আপনার টপিকটা শোনার আগে আমি আপনাকে এবং অনলাইনের ভাই আপুদেরকে আমি কয়েকটা কথা বলে দিই। রিভার্সিবল দুইটা পোর্শন ভাই, যদি আবার 200 নম্বর পরীক্ষা হয়, অনেকদিন তো 100 নম্বর পরীক্ষা হলো, এখন আবার 200 নম্বরে আসছে। এই চ্যাপ্টার দুইটা টপিক, একটা হলো সেল ইনজুরি, একটা হলো অ্যাডাপ্টেশন। দুইটা পোর্শন থেকে আপনি কোশ্চেন পাবেন, এটাতে কোনো সন্দেহ নেই। একটা হলো সেল ইনজুরি, একটা হলো অ্যাডাপ্টেশন। ঠিক আছে, সেল ইনজুরিকে আমরা দুইটা ভাগে ভাগ করি, রিভার্সিবল সেল ইনজুরি, ইরিভার্সিবল সেল ইনজুরি। ঠিক আছে, রিভার্সিবল সেল ইনজুরি, ইরিভার্সিবল সেল ইনজুরি। রিভার্সিবল সেল ইনজুরিকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করি, সেলুলার সোয়েলিং, ফ্যাটি চেঞ্জ। আর ইরিভার্সিবল সেল ইনজুরিকে দুইটা ভাগে ভাগ করি, নেক্রোসিস আর একটা কি ভাইয়া, অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস আপনার পরীক্ষার জন্য ট্রিপল স্টার টপিক, অ্যাপোপ্টোসিস আপনার পরীক্ষার জন্য ট্রিপল স্টার টপিক। আর রিভার্সিবল সেল ইনজুরি দুইটা টাইপ আছে, সেলুলার সোয়েলিং, ফ্যাটি চেঞ্জ। এই সেলুলার সোয়েলিংটা থেকে আমাদের মেইনলি কোশ্চেনটা আসে। ফ্যাটি চেঞ্জটা যারা, আমি আবারও বলি যে ফ্যাটি লিভার বা ফ্যাটি চেঞ্জ, এটা যারা মেডিসিন এন্ড অ্যালাইডে যারা পরীক্ষা দেবেন ওনাদের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু এছাড়া রিভার্সিবল সেল ইনজুরি, ফিচার, নেক্রোসিস, অপটোসিস, তিনটাই আমাদের জন্য ট্রিপল স্টার একটা টপিক। তারপর আসেন ক্যালসিফিকেশন। এটা যখন আমি তো জেনেসিসে ক্লাস নিই, ধরেন 18 ডিসেম্বর থেকে আমি জেনেসিসে ক্লাস নিই। 19 থেকে আমি এই ক্যালসিফিকেশনকে আমি ইনফিনিটি স্টার দিতাম, বাট 22-23 এসে আমি এটাকে ট্রিপল স্টারও দিই না, আমি এটাকে ডাবল স্টার দিই। কারণ কি হয়েছে জানেন, এটা যে বিএসসি যারা মডারেটর তারা ভালো বলতে পারবে, 2017 পরে বা 2018, আমি এক্সাক্ট টাইমটা বলতে পারবো না, 2017 মেবি, এরপরে ক্যালসিফিকেশন থেকে আর কোনো কোশ্চেন আসেনি। আর আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম ভাই 18তে পরীক্ষা দেওয়ার সময়, আমরা মানে পরীক্ষা হলে আমরা যখন এখানে ক্লাস করেছি 17তে, আমাদের একটা জিনিস বলা হতো যে সেল ইনজুরি থেকে একটা কোশ্চেন আসলো, ক্যালসিফিকেশন থেকে আসবে। রেসিডেন্সি পরীক্ষা শুরু হয়েছে ভাই 10, 2018 পর্যন্ত ক্যালসিফিকেশন থেকে আপনি লাস্টটা খুলে দেখবেন 17টা না 18টা কোশ্চেন। রেসিডেন্সি ডিপ্লোমা প্রতি বছর দুইটা করে পরীক্ষা, প্রতি রেসিডেন্সি ডিপ্লোমাতে একটা কোশ্চেন ফিক্সড হয়, এক্সাম্পল অফ ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন অথবা এক্সাম্পল অফ মেটাস্টেটিক ক্যালসিফিকেশন আসবেই। তো গত 6 বছর ধরে আসতেছে না, না রেসিডেন্সি না ডিপ্লোমা। তো এই কারণে এটাকে ডাবল স্টার দিই। এইটা হলো ক্যালসিফিকেশন। একটা টপিক হলো ফ্রি রেডিক্যাল, ট্রিপল স্টার টপিক। ফ্রি রেডিক্যাল থেকে তিনটা জিনিস পড়বেন, সোর্স, ইফেক্ট, অ্যান্টিঅক্সিডেন্ট, এই তিনটা জিনিস। আচ্ছা, তারপরে আসেন অ্যাডাপ্টেশন, ইনফিনিটি স্টার। অ্যাট্রোফি এবার পারছেই, আপনার ফিজিওলজিক্যাল অ্যাট্রোফির কজ, প্যাথোলজিক্যাল অ্যাট্রোফির কজ, ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া, প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া, স্কোয়ামাস মেটাপ্লাসিয়া কোথায় হয়, কলমনা মেটাপ্লাসিয়া কোথায়, এগুলো সব মুখস্থ জিনিস। এই হলো আপনার ইম্পর্টেন্ট টপিক, যেটা আপনি নভেম্বরের ফার্স্ট উইকে আপনি পড়বেন, এতটুকুই পড়বেন। এখন এছাড়া আপনি যে ওয়ান স্টার টপিক গুলো দেখবেন, ওয়ান স্টার টপিক আছে হলো রিপারফিউশন ইনজুরি, ওয়ান স্টার টপিক আছে সেলুলার এজিং, ওয়ান স্টার টপিক আছে নেক্রোপ্টোসিস। এগুলা থেকে একবার করে কোশ্চেন আসছে। রিপারফিউশন ইনজুরি থেকে মানে 2 বার, 10 আর 18তে কোশ্চেন, যাই হোক একবার করে কোশ্চেন আসছে। রিসেন্ট কোশ্চেন তো আমি 18 দেবো, আমি 10-এর কোশ্চেন তো আমি এত ইম্পর্টেন্স দিব না। তো একবার করে কোশ্চেন আসছে, এগুলো ওয়ান স্টার টপিক। এখন এগুলো খুব ভালো করে দেখেন, কিন্তু পরীক্ষার আগে দেখা সময় পাবেন না। আর এই চ্যাপ্টার থেকে এখন পর্যন্ত বিএসসি তে টাচ করে নাই পাইরোপ্টোসিস আর অটোফেগি। যদি সময় থাকে দেখে যাবেন, আর যদি সময় না থাকে দেখে যাওয়ার দরকার নাই। বাট যদি আপনারা যেহেতু একবার আগে পড়ে আসছেন, এখন একবার দেখে যেতে পারলে ভালো। তো এই হলো আপনার এই চ্যাপ্টার ওভারভিউ, যে এই জিনিসগুলো আমার এই চ্যাপ্টার থেকে দেখতে হবে। এখন আপনারা বলেন আপনার কি সমস্যা আছে। যে রিভার্সিবল সেল ইনজুরি আর ইরিভার্সিবল সেল ইনজুরি, রিভার্সিবল সেল ইনজুরিতে আমরা যেটা রিভার্সিবল সেল ইনজুরি, ইরিভার্সিবল সেল ইনজুরি মেইন ডিফারেন্সটা জানতে চাচ্ছেন, ডিমার্কেটিং পয়েন্ট। সেলুলার সোয়েলিং জানেন আপনার ফ্যাটি চেঞ্জের ব্যাপারে, যে মানে এটাকে লিপিড ডিপোজিশনটা হয় বেসিক্যালি লিপিড ডিপোজিশনে। এখন ভ্যাকুলার লিপিড ভেকুলার ডিজেনারেশন, কি মানে স্টেজ আসে এবং এখানে কজ দেওয়া মানে জিনিসটা বা স্টেজ অফ হেপাটিক স্টেটাস যেটা এটা দিকে কি ট্রু হবে না ট্রু হবে না। আপনার এই নতুন সিটিটা, আচ্ছা এই অনলাইনে তো ডক্টরদের আছে, তাহলে আমি পেজ নাম্বারটা একটু বলে দিতে পারবো। আচ্ছা, এটা একটা কনফিউশন, ভেকুলার ডিজেনারেশন আসলে ট্রু দিবেন না ইয়ে দিবেন। আচ্ছা পরে তারপর হচ্ছে আপনার ওই যে
রিপারকাশন ইনজুরি Repercussion, আচ্ছা। ব্যাপারটা হচ্ছে এটাতে উপকারটা হচ্ছে কি, মানে আমি একটা সাইনাইটিক ফর্মুলাইজ ভাই আমাকে একটা শীট দাও না, 12th এডিশনই দাও স্যার ইঞ্জুরি। এমআরটিতে ফর্মুলাইজ করছি, আমি তো ভালো করেই করছি, কারণ তার ক্ষতি হচ্ছে। না না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনার একটা কনফিউশন যে রিপারফিউশন ইনজুরিতে তো আর উপকার হয় না, বাট আপনি জানতে চাচ্ছেন যে ব্লাড ফ্লো রিস্টোরেশন করলে আমি কেন রিস্টোরেশনটা করবো, মানে বা এটা করলে উপকারটা কি? আচ্ছা, 2 নম্বর কনফিউশন আপনার। আচ্ছা, আর এটিপি ডিপ্লেশন হয় এবং ইরিভার্সিবল ইনজুরিতে হয়, কিন্তু ইরিভার্সিবল ইনজুরিতে এটিপি ডিপ্লেশন হয় না। মানে ইরিভার্সিবল ইনজুরিতে যদি এটিপি ডিপ্লেশন আসে অপশনে, আমি কেন ফলস দিব? আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার নেক্রোসিসের ক্ষেত্রে ফোকাল ব্যাকটেরিয়াল অথবা ফাঙ্গাল ইনফেকশন যদি আসে, কেন আমি ট্রু দিব কেন? দিব লিপোপ্রেসিডে দিব নাকি কেজিএস এ দিব, মানে লিপিফেক্টিভি দিবেন না কেজিএস এ দিবেন ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন আসলে? ব্যাকটেরিয়াল লোকাল ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন আসলে। আচ্ছা, আপনার চতুর্থ কনফিউশন। আপনার প্রতিটা কনফিউশনের খুবই সুন্দর, আপনি যে চ্যাপ্টারটা ভালো করে পড়ছেন এবং আপনি যে নিজে নিজে সিনথেসিস করছেন যে এটা হলে এটা কেন, এটাতে আসলে প্রশংসার দাবিদার আপনি। আচ্ছা, তারপরে জানার কি কনফিউশন ভাই? যে অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে আমরা তো ফ্র্যাগমেন্টেশন আর পিক্রোসিস হয়, সেক্ষেত্রে ক্যারিওহেক্সিস কে কেন ফলস, মানে ফলস বলবো, বা ফ্র্যাগমেন্টেশন অফ নিউক্লিয়াস এটা তো আমরা ক্যারিওহেক্সিস, সেক্ষেত্রে লাস্ট আওয়ারে ক্যারিওহেক্সিস কে ফলস দেওয়া আছে, মানে ক্যারিওহেক্সিস কেন অ্যাপোপ্টোসিসে ফলস? কারণ ফ্র্যাগমেন্টেশন তো হচ্ছে এখানে, মানে ফ্র্যাগমেন্টেশন তো হচ্ছে, তারপর আমরা আপনার ক্যারিওহেক্সিস কে কেন ফলস বলতেছি অ্যাপোপ্টোসিসে? আচ্ছা, আরেকটা কনফিউশন। আরেকটা হচ্ছে যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস যেটা, সেখানে হচ্ছে রিজেনারেশন অফ টিস্যু এন্ড ফিব্রোজেনেসিস, এখানে মানে ট্রু হবে কেন? আমরা তো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস রিলিজ হয় অনেকগুলো কারণ হচ্ছে যে ক্রিটিক্যালস কেন হয়, এর মধ্যে দুটো স্টেজ ছিল, ডিউরিং রিজেনারেশন অফ টিস্যু, ডিউরিং ফিব্রোজেনেসিস, তখন আপনার ক্রিটিক্যালস তৈরি হয়, মানে হচ্ছে আপনাদের ছিল না, মানে তাছাড়া একটু ডিউরিং টিউমারোজেনেসিস। আচ্ছা, আর ডিউরিং রিজেনারেশন অফ টিস্যু। আচ্ছা, এই প্রবলেম আপনার। আচ্ছা, আপনার তো ভাইয়া কয়েকটা প্রবলেম অ্যারেঞ্জ করছে। আমি আগে আপনার প্রবলেমটা ক্লিয়ার করি, তারপর আমি অনলাইনে ভাইয়াপুদের কোনো প্রবলেম আছে কিনা সেটা শুনবো, তারপরে আমি ক্লাসে যাব। কারণ আপনারা অলরেডি একবার পড়ে ফেলছেন, স্পট এক্সাম দিয়েছেন, আগে আপনাদের প্রবলেম ক্লিয়ার করাটা জরুরি। আপনার কাছে যদি নতুন শিট, আমি জানি না অনলাইনে যারা শোনাদের কাছে নতুন শিট কিনা, তাহলে নতুন শিটে পেজ নাম্বার 9টা একটু বের করেন, আপনি একটু বের করেন। আচ্ছা, দেখেন এই যে এখানে আলট্রা স্ট্রাকচারাল চেঞ্জ অফ রিভার্সিবল সেঞ্চুরি একটা প্যারাগ্রাফ আছে ভাই, পেয়েছেন? আমি কিন্তু একটা কথা, আপনি আমার এর আগে ক্লাস করেছেন কিনা জানি না, আমি কিন্তু একটা ক্লাসে একটা কথা বলি যে দেখেন এই এটা কি আপনার 9 নাম্বার পেজ না? শুরু হয়েছে কত নাম্বার পেজ থেকে? ধরেন 3 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে, 3 4 5 6 7 8 9, 7 পেজ। এই 7 পেজ রবিনসে আছে ভাই, রিভার্সিবল সেল ইনজুরি। আমি হুবহু এখানে তুলে রাখছি। আমি হাইস্ট যেটা করছি ওই যে রবিনসে, এই যে দেখেন ওই যে উপরের দিকে নাইস টু নো, দেখেন আমি কয়েকটা জিনিস অ্যাড করছি। রবিনসে কিন্তু এই কথাগুলো আছে, প্যারাগ্রাফ আকারে আছে। আমি চেষ্টা করছি পয়েন্ট আকারে দেওয়ার জন্য, যাতে আপনাদের মানে কি ভালো মনে থাকে। এছাড়া আমি আর কিছুই করি না। আচ্ছা, এখন রবিনস আমি যখন একটা জিনিস বলছি রিভার্সিবল সেল ইনজুরিতে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কি হয় ভাইয়া? হ্যাম্পার হয়, যার কারণে সোডিয়ামের ইফ্লাক্স হয় না, পটাশিয়ামের কি হয় না ভাইয়া? ইনফ্লাক্স হয় না। সোডিয়াম সেলের ভিতরে আছে, সোডিয়ামের প্রিয় বন্ধুকে ওয়াটার, সে ওয়াটারকে ভিতরে নিয়ে আসে, ক্লোরাইড থাকবে ভিতরে আর ক্যালসিয়াম থাকবে ভিতরে, আর বাইরে কে থাকবে সেলের? পটাশিয়াম। যার কারণে ইন্টারসেলুলার একুমুলেশন হচ্ছে সোডিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ওয়াটার, যার কারণে ওয়াটার সেলের ভিতরে থাকতেছে দেখে সেলুলার সোয়েলিং হচ্ছে। তো এই আমি বলছিলাম যে 8 পেজে রবিনসে বিভিন্ন জায়গায় ওরা বিভিন্ন টার্ম ইউজ করছে। একবার লিখছে ওয়াটার ডিপোজিশন, একবার লিখছে সেলুলার সোয়েলিং, আরেক জায়গায় লিখছে হলো হাইড্রোপিক চেঞ্জ। হাইড্রোপিক চেঞ্জ মানে কি? হাইড্রো মানে কি ভাইয়া? পানি। আর পানি জমার ফলে চেঞ্জটা হচ্ছে, এটা হাইড্রোপিক চেঞ্জ। একটা চেঞ্জ দেখাইছিলাম আমি আপনাদের, ওই যে লস অফ ভিলাই ম্যাক্রোভিলাই, তারপরে সিস্ট ফরমেশন, ব্লেব ফরমেশন। যেখানে পানি জমবে সেখানে সিস্ট ফরমেশন হবে, সেখানে কি ফরমেশন হবে? ব্লেব ফরমেশন। এই কথাগুলো দেখেন এখানে লেখা আছে। এই যে আলট্রা স্ট্রাকচারাল চেঞ্জ অফ রিভার্সিবল, এই যে দেখেন যে প্যারাগ্রাফ দেখেন, একটা জায়গায় লেখা আছে দিস প্যাটার্ন অফ নন লিথাল ইনজুরি ইজ সামটাইম কল্ড হাইড্রোপিক চেঞ্জ, পেয়েছেন? or
এটা ভাই ভেকুলার ডিজেনারেশন ইজ ওয়ান কাইন্ড অফ হাইড্রোপিক চেঞ্জ। তো ভেকুলার ডিজেনারেশন যদি রিভার্সিবল সেলুলার ফিচারস আছে এটা ট্রু, আমি জানি না কোথায় ফল দাও, আপনি ট্রু দিবেন। লিপিড ভ্যাকুয়াম হুম হুম। লিপিড ভ্যাকুয়াম মানে স্টেজ ছিল লিপিড ভ্যাকুয়াম দিয়েছিল। আচ্ছা লিপিড ভেহিকল দেওয়া ছিল, আচ্ছা লিপিড ভেহিকল দেওয়া থাকলে ওটা ভাই আমি জানি না লিপিড ভেহিকল মানে ফলস দেওয়া মানে হ্যাঁ। লিপিড ভ্যাকুয়ামের সাথে আমি লিপিড ডিপোজিশনের একটু না লিপিড ডিপোজিশন লিপিড ভেহিকল তো আলাদা জিনিস। আচ্ছা আপনার 2 নম্বর কনফিউশনটা কি ছিল? তারপর হচ্ছে ইউনিভার্সাল ইনজুরিতে ওই এটিপি ডিপ্লেশনের ব্যাপারটা। আচ্ছা ইরিভার্সিবল সেল ইনজুরিতে কেন এটিপি ডিপ্লেশন? দেখেন ভাই রিভার্সিবল সেল ইনজুরি ইরিভার্সিবল সেল ইনজুরি কিছু ডিমার্কেটিং কিছু পয়েন্ট আছে, আমি আপনাকে ডিমার্কেটিং পয়েন্টটা একটু দেখাই দিই। এটা অনলাইনে যারা আছে ওনারা একটু দেখে রাখতে পারেন, নতুন শীট হলে পেজ নাম্বার 15, পুরাতন শীট হলে পেজ নাম্বার 13। দেখেন নেক্রোসিসের ফার্স্ট পেজ, একদম ফার্স্ট পেজ সবার শেষে দেখেন কি আছে ভাই, ইলেকট্রন মাইক্রোস্কোপিক চেঞ্জ আছে। ইলেকট্রন মাইক্রোস্কোপিক চেঞ্জে কি লেখা আছে ভাই? ওভার ডিসকন্টিনিউটি প্লাজমা এন্ড প্রবলেম বলেন না বলেন। swelling of the endoplasmic reticulum and সোয়েলিং অফ দি প্রথমে লেখা আছে ওভার ডিসকন্টিনিউটি ইন প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনে কি হবে? ডিসকন্টিনিউটি একদম ফাস্ট, কারণ এটা আমরা জানি দিস ইজ দ্য হলমার্ক অফ ইরিভার্সিবল সেল ইনজুরি, প্লাজমা মেমব্রেন ড্যামেজ। এটা পাবো আমরা ইরিভার্সিবল সেল ইনজুরি। তারপর কি পাবো? সোয়েলিং অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ভাই কি আর সোয়েলিং কি রিভার্সিবল সেল ইনজুরিতে হয় না? তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সোয়েলিং আমার রিভার্সিবলও হচ্ছে, ইরিভার্সিবল বিষয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি অবস্থায় থাকবে? সোয়েলিং অবস্থায় থাকবে। তারপর পয়েন্ট loss of ribosome লস অফ রাইবোজোম। থামেন, রাইবোজোম রিভার্সিবল কি ছিল? Detached. ডিটাচ। আপনার রাইবোজোম কার সাথে লেগে থাকে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রিভার্সিবল সেল ইনজুরিতে রাইবোজোমের ভিতরে পানি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে পানি। রাইবোজোমের ডিটাচ আপনার সোয়েলিং, রাইবোজোমের সোয়েলিং, আপনার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সোয়েলিং। রাইবোজোম রাফ এন্ডোপ্লাজমিক দুটাই সোয়েলিং হয়ে গেছে, দুটাই সোয়েলিং হয়ে গিয়ে রাইবোজোম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি হচ্ছে ভাই? ডিটাচ। দিস ইজ রিভার্সিবল সেল ইনজুরি। ডিটাচড হয়ে রাইবোজোমের মাঝখানে আরো চেঞ্জ হতে হতে ইরিভার্সিবল সেল ইনজুরিতে এসে কি হবে? লস, আর থাকবে না। রিভার্সিবল সেল ইনজুরিতে রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ডিটাচড হবে, ইরিভার্সিবল আস্তে আস্তে সে শেষ নাই। তারপরে আচ্ছা এখানে তাহলে প্রোটিন দেখি প্রোটিন তো ওই সিনথেসিস কমে যাচ্ছে আর এখানে তাহলে একটু হবে আপনি পাবেন না তো। পাবই না। তারপরে লাইসোসোম রাপচার লাইসোজোম রাপচার। আচ্ছা রিভার্সিবল সেল ইনজুরিতে লাইসোজোম কি ছিল? এটা তো পিছনে ব্লার করা আছে, সুতরাং আমার লিখতে হবে, না হলে অনলাইনে আপুরা বুঝবে না। আচ্ছা রিভার্সিবলে কি ছিল? লাইসোসোম তো কি ছিল আপনি বলেন কি ছিল? আপনি তো ভালো ভালো কোশ্চেন বের করছেন, বলেন। মনে করতে পারছেন না তাই তো? মনে করতে পারছেন না, আপনি বেসিকে যান না ভাই। রিভার্সিবল সব জায়গায় কি জমবে? পানি, সোয়েলিং। তার মানে রিভার্সিবল সোয়েলিং, ইরিভার্সিবল এসে রাপচার। এখন ইরিভার্সিবল একটা মেকানিজম, একটা নেক্রোসিস আছে ভাই, তার নাম কি ভাইয়া? লিকুইফেক্টিভ নেক্রোসিস। লিকুইফেক্টিভ নেক্রোসিসের মেকানিজমটা কি বলতে পারবেন? অটোলাইসিস, হেটারোলাইসিস। It results from autolysis and heterolysis. এটা দিয়ে তো লিকুইফেক্টিভ নেক্রোসিস হচ্ছে। What is autolysis? What is heterolysis? অটোলাইসিস আমি আপনাকে বলে দিই, অটোলাইসিস হেটারোলাইসিস দুইটার থিমই সেম। থিমটা কি? ডেথ বাই লাইসোজোমাল এনজাইম। লাইসোজোমাল এনজাইম দিয়ে যদি ডেথ হয় তখন আপনি তাকে বলবেন অটোলাইসিস, তখন আপনি তাকে বলবেন হেটারোলাইসিস। কখন তাকে বলবেন অটোলাইসিস, কখন তাকে বলবেন হেটারোলাইসিস। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নেক্রোসিস? নেক্রোসিসের ডেফিনেশন দেখেন আপনাদের শীটে কি লেখা আছে, মরফোলজিক্যাল চেঞ্জেস দ্যাট ফলো সেল ডেথ ইন লিভিং টিস্যু। একটা সেল মারা যাওয়ার পরে তার মাঝখানে যে চেঞ্জ গুলো হয় এটাকে আমরা কি বলি ভাইয়া? নেক্রোসিস। এখন একটা সেলে কোন কোন জায়গায় চেঞ্জ হয়? এই একটা সেল ভাইয়া, সেলে আছে এটা নিউক্লিয়াস, ঠিক আছে, আর এটা কি ভাইয়া? সাইটোপ্লাজম। তাহলে একটা সেলে চেঞ্জে হবে, একটা সেলে মেইন ব্রড হেডিং এ যদি আমরা বলি, আরো তো পরে ভাগ করবেন যে ভাই নিউক্লিয়াসে নিউক্লিওলাস আছে, আপনার নিউক্লিয়ার মেমব্রেন আছে, ডিএনএ আছে, আরএনএ আছে, ক্রোমোজোম, ক্রোমাটিন, অনেক কিছু আছে। বা সাইটোপ্লাজমের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, লাইসোজোম আছে, গোলগি অ্যাপারাটাস আছে, অনেক কিছু আছে। বাট আপনি যদি ব্রড হেডিং এ ভাগ করেন তাহলে কি পাবেন? যে একটা সেলের দুইটা পার্ট, একটা কি ভাইয়া? নিউক্লিয়াস, আর একটা কি ভাইয়া? সাইটোপ্লাজম। তাহলে ডেফিনিশনটা কি বলছে? মরফোলজিক্যাল চেঞ্জেস দ্যাট ফলো সেল ডেথ।
সেল মারা যাওয়ার পরে যে চেঞ্জ গুলা হয়, চেঞ্জ গুলা কি কি বলি আমরা? নেক্রোসিস। তাহলে দুইটা জায়গায় চেঞ্জ হতে পারে, একটা হলো নিউক্লিয়াস, একটা কি ভাইয়া? সাইটোপ্লাজম। এই কারণে দেখবেন শীটের নিচে লেখা আছে নিউক্লিয়ার চেঞ্জেস, সাইটোপ্লাজমিক চেঞ্জেস, আছে না? যে সাইটোপ্লাজমে কি কি চেঞ্জ হয়, নিউক্লিয়ার কি কি চেঞ্জ হয়। এখন কাকে বলবেন অটোলাইসিস, কাকে বলবেন হেটারোলাইসিস, লিকুইফেক্টিভ ম্যাট্রিক্স। এখন ধরেন ভাইয়া এই একটা সেল, এই সেলে ধরেন এটা হলো আমার নিউক্লিয়াস, এই হলো আমার মাইটোকন্ড্রিয়া, এই ধরেন আমার রাইবোজোম, কথার কথা, এই ধরেন আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই ধরেন আমার গোলগি অ্যাপারেটাস, আমি কথার কথা ধরে নিলাম। এই সেলটা মারা গেছে ভাই, এই সেলটা মারা গিয়েছে। এখন এই সেলের মাঝখানে যে চেঞ্জ গুলো দেখা যাবে ওটাকে আপনি কি বলবেন? নেক্রোসিস। যেই সেলটা মারা গিয়েছে ভাই, ওই সেলে লাইসোজোম আছে না? যে সেলটা মারা গেছে ওই সেলেরও তো লাইসোজোম আছে। যেই সেলটা মারা গিয়েছে ওই সেলে লাইসোজোমাল এনজাইম দিয়ে যদি ওই সেলেরই সাইটোপ্লাজমে এবং নিউক্লিয়াসে এবং সাইটোপ্লাজমে যদি চেঞ্জ দেখা যায় ওটাকে আপনি কি বলবেন? অটোলাইসিস। আমি আগেই বলছি অটোলাইসিস হেটারোলাইসিস দুইটারই বেসিক কি ভাইয়া? ডেথ বাই লাইসোজোমাল এনজাইম, কিন্তু একটা নাম অটো, একটা নাম হেটার। যেই সেলটা মারা গিয়েছে ওই সেলে যদি লাইসোজোমাল এনজাইম দিয়ে যদি চেঞ্জ গুলা হয় ওটাকে আমরা কি বলবো? অটোলাইসিস। আচ্ছা, এই সেলটা মারা গেল, কিছুক্ষণ পর এই সেলটাকে আপনি এই জায়গায় দেখতে পাবেন, ফেগোসাইটোসিস হয়ে যাবে। এই সেলটাকে ক্লিয়ার করে ফেলা হবে, জায়গাটা ক্লিন করে ফেলা হবে না? কে ক্লিয়ার করবে? ফেগোসাইট। কে? নিউট্রোফিল। কে? ম্যাক্রোফেজ। তো নিউট্রোফিল এসে পড়লো বা ইমিডিয়েটলি ইনফ্লামেশনের শুরুতেই তো সে আসে। তারপরে কি আসে? ম্যাক্রোফেজ। নিউট্রোফিলও বা লাইসোজোমাল এনজাইম আসে, ম্যাক্রোফেজও বা লাইসোজোমাল এনজাইম আসে। ঠিক আছে, নিউট্রোফিল লাইসোজোমাল এনজাইম গুলো আছে, ম্যাক্রোফেজ লাইসোজোমাল এনজাইম গুলো আছে। এই নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ লাইসোজোমাল এনজাইম দিয়ে যদি এই যে সেলটা মারা গিয়েছে তাকে এখন ক্লিয়ার করে ফেলা হবে, এই সেলের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে যদি চেঞ্জ গুলো দেখা যায় তখন আমরা তাকে কি বলবো? হেটারোলাইসিস। কিন্তু চেঞ্জ গুলো কে আনতেছে ভাই? লাইসোজোমাল এনজাইম। যদি যে সেলটা মারা গিয়েছে তারই লাইসোজোমাল এনজাইম যদি চেঞ্জ গুলো আনে, অটোলাইসিস। যে সেলগুলো তাদেরকে ক্লিয়ার করতে গেছে ওদের লাইসোজোমাল এনজাইম যদি চেঞ্জ আনে তখন আমরা তাকে বলবো হেটারোলাইসিস। ঠিক আছে ভাই? আচ্ছা, আপনার কনফিউশনটা কি ছিল? যে না আমরা রিভার্সিবল ইরিভার্সিবল ডিফারেন্স বলতেছিলাম। এখন এই লাইসোজোমাল এনজাইম যদি বের হতে হয় ভাই, রিভার্সিবল লাইসোজোম কি হবে? সোলিং। রিভার্সিবল সবকিছু কি? সোলিং। ইরিভার্সিবল এসে কি বললেন আপনি? লাইসোজোম না না রাপচার। আপনি বলেন লাইসোজোমাল এনজাইম রিলিজ হতে হলে লাইসোজোমের রাপচার হতে হবে কিনা? আপনার লাইসোজোম সোলিং হলে কখন এনজাইম রিলিজ হবে? তো এনজাইম রিলিজ হতে গেলে আপনার কি দরকার? রাপচার হতে হবে। এই কারণে রিভার্সিবল সোলিং এ রিভার্সিবল সেনজিউইতে লাইসোজোমের সোলিং, ইরিভার্সিবলে রাপচার। তারপরে পয়েন্ট মেমব্রেন ব্লেব তৈরি হচ্ছে। এই দেখেন মাইটোকন্ড্রিয়াল সোলিং, এই দেখেন মাইটোকন্ড্রিয়াল সোলিং, এখানে বেশি ড্যামেজ হচ্ছে তাই অ্যামরফাস ডেনসিটি বেশি। রিভার্সিবল সেলেনজিউতে আপনি অ্যামরফাস ডেনসিটি পড়েছেন, ওখানে মাইটোকন্ড্রিয়াল সোলিং বাট ওখানে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ কম। আর একটা কি? নিউক্লিয়ার চেঞ্জেস বা এই আপনার মাইলিন ফিগার, আর কি আছে? নিউক্লিয়ার চেঞ্জেস, পিকনোসিস, কিরিওসিস, কিরিওলাইসিস। তো রিভার্সিবল যা আছে ভাই সব কিন্তু ইরিভার্সিবল আপনি পাবেন না। হ্যাঁ এটা ঠিক যে ভাইয়া একুইটি ইনফ্লামেশন না হয়তো ক্রনিক ইনফ্লামেশন, একুইটি ইনফ্লামেশন হতে হতে অর্গানিজম যদি কিল না হয়, অর্গানিজম যদি পারসিস্ট করে যায় তখন সেটা ক্রনিক ইনফ্লামেশন টার্ন করবে। রিভার্সিবল ইনজুরি হচ্ছে এখন যে কারণে হচ্ছে ব্লাড সাপ্লাই নাই, অক্সিজেন সাপ্লাই নেই, আপনি পেশেন্টের অক্সিজেন সাপ্লাই দিচ্ছেন, আপনি পেশেন্টের ব্লাড সাপ্লাইটা আপনি রিস্টোর করে দিচ্ছেন, তখন সেটা আবার কি হয়ে যাবে? রিভার্সিবল ইনজুরিটা আবার কি হয়ে যাবে? রিভার্ট ব্যাক হয়ে আবার নরমাল। যে কারণে রিভার্সিবল সেল ইনজুরিটা হয়েছে সেই স্টিমুলাইটা আমি আপনি উইথড্র করতে পারি নাই, তখন সেটা রিভার্সিবল আলটিমেটলি কি টার্ন করবে? ইরিভার্সিবল। তার মানে এটা না যে রিভার্সিবল সব ফিচার আপনি রিভার্সিবল ট্রু দিবেন। আপনি যদি রিভার্সিবল সব ফিচার রিভার্সিবল ট্রু দেন আর আপনি যদি বলেন যে ভাইয়া কি বলে রিভার্সিবল না হয়তো রিভার্সিবল হবে না, আপনি এটা দিতেই পারেন। আপনি যদি বলেন যে ভাই এটিপি কি কম থাকবে, রিভার্সিবল অবশ্যই কম থাকবে, বাট এটিপি ডিপ্লেশনটা রিভার্সিবল হয় না ভাই, ওটা হয়ে যা ড্যামেজ হয়ে যায় তারপরে ইরিভার্সিবল ফাইন্ডিং গুলো আপনার পায়। যেমন আপনি কোয়াগুলেটিং নেক্রোসিস ফার্স্ট লাইনটা পড়েন, ফার্স্ট লাইনটা পড়েন, আপনি দেখেন, আমি আপনাকে আপনার কনসেপশন আরো ক্লিয়ার করে দিই। Injury lead to increase intracellular acidosis. Injury leads to increase intracellular acidosis বা intracellular acidosis কি রিভার্সিবল ফাইন্ডিং নাই? পিএইচ কমতেছে না, অ্যাসিডোসিস কি বাড়তেছে না? তো অ্যাসিডোসিস বাড়তে বাড়তে এমন একটা কন্ডিশনে চলে যাবে যখন প্রোটিনের ডিনেচারেশন শুরু হয়ে যাবে। আগে কিন্তু প্রোটিনের সিনথেসিসটা কি হয়েছিল? কমতেছিল।
এখন প্রোটিনের স্ট্রাকচারটা আপনার চেঞ্জ হয়ে যাবে, কারণ এখন তো রাইবোজোমই নাই যে ঠিক মতো যে প্রোটিন সিনথেসিস করবে। এখন প্রোটিনের স্ট্রাকচারটা সবকিছু চেঞ্জ হয়ে যাবে, প্রোটিনের যে নর্মাল নেচার এটাই চেঞ্জ হয়ে যাবে, ডিনেচারেশন। ঠিক আছে, তারপর কনফিউশন আপনার। নেক্রোসিসের ক্ষেত্রে নেক্রোসিসের ক্ষেত্রে আমি ক্যারিওরিপসিস দিব, অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে কেন দিব না? ওকে, এটা একটা ভালো একটা সুন্দর কোশ্চেন। এই দেখেন, এই ছবিটা দেখেন, এই ছবিটা আপনার শীটে নাই, এই ছবিটা দেখেন ভাই। এইটা হলো ভাই নর্মাল নিউক্লিয়াস, এই যে এটা হলো নর্মাল নিউক্লিয়াস, এই যে এটা, এই যে এটা। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, এটা নর্মাল নিউক্লিয়াস, এইটা হলো পিকনোসিস। আমি আরো যদি, এইটা হলো একটা নর্মাল নিউক্লিয়াস, এটা থেকে এই হলো ভাইয়া পিকনোসিস। আপনি মাইক্রোস্কোপে দেখতেছেন ভাই, কোনটা আপনি ভালো বুঝতে পারবেন যে দিস ইজ নিউক্লিয়াস? এটাও নিউক্লিয়াস, এটাও নিউক্লিয়াস, এটা নর্মাল নিউক্লিয়াস। আর পিকনোসিসটা কি ভাই? পিকনোসিসের ডেফিনিশনটা কি লিখা আপনাদের শিটে? নিউক্লিয়ার শ্রিঙ্কেজ এন্ড ইনক্রিজ বেজোফিলিয়া। নিউক্লিয়ার শ্রিঙ্কেজ এন্ড ইনক্রিজ বেজোফিলিয়া, যে নিউক্লিয়াসের সাইজটা ছোট হচ্ছে এবং বেজোফিলিয়াটা কি বাড়তেছে। যে আমরা হেমাটোক্সিলিন দিয়ে স্টেইন করি, কেউ এসিডোফিলিক স্টেইন নেয়, কেউ বেজোফিলিক স্টেইন নেয়, যে নিউক্লিয়াসটা ওটা নিচে, স্টেইনটা বেজোফিলিক স্টেইনটা নিচে, এবং বেজোফিলিয়া। এটা মানে কি? ধরেন আহ ছোট একটা পানির বোতল হলে ভালো বোঝানো যেত, অসুবিধা নাই। ধরেন আপনাকে যে আমি একটা কোশ্চেন করছিলাম যে কোনটা ভালো বুঝতে পারবেন, নর্মাল নিউক্লিয়াসটা ভালো বুঝতে পারবেন মাইক্রোস্কোপের নিচে, না পিকনোসিসটা? পিকনোসিসটা, কারণ এটা কালো হয়ে আছে। ছোট্ট একটা বোতল নেন, ওই বোতলে আপনি পানি নিয়ে পূরণ করেন, ওয়াশরুম থেকে একটা বালতি আনেন, ওটাও পানি দিয়ে পূরণ করেন, এক চিমটি কালো রং আপনি বোতলে পানিতে দেন, বালতিতে দেন, সেম পরিমাণ কালো রং, কোনটা পানি বেশি কালো হবে? বোতলে আছে। কারণ এখানে কালারের ওই ব্ল্যাক কালার এবং ওয়াটারের ডেনসিটিটা কাছাকাছি ভাই, কম, ডিফারেন্সটা কম, ডেনসিটির ডিফারেন্সটা কম। ঠিক আছে, যেমন এই যে আপনি এতগুলা বেঞ্চ দেখতেছেন, এই বেঞ্চগুলা দেখেন আপনি কত সুন্দর করে ছড়ানো ছিটানো আছে। প্রতিটা বেঞ্চে আপনি সবুজ রং দিয়ে যান, আমার জায়গায় এসে বসে আপনি দেখেন, আপনার কাছে মনে হবে সবুজ রংটা ছড়ানো ছিটানো আছে। সবগুলো বেঞ্চকে যে পাশে ওয়াশরুম আছে নিয়ে রাখেন, কিভাবে রাখবেন ভাই? একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা। পিকনোসিসে কিন্তু ইন্টারনিউক্লিয়ার কম্পোনেন্ট সবকিছু আছে। যেমন এই একটা নিউক্লিয়াস, একটা নর্মাল নিউক্লিয়াসে কি কি থাকে ভাই? নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, তারপরে ক্রোমোজোম, ক্রোমোজোমে কি আছে? ক্রোমাটিন, তারপরে ক্রোমোজোমের ভিতরে কি আছে? ডিএনএ। একটা নিউক্লিয়াসে 90% ডিএনএ থাকে, 10% কি থাকে ভাই? আরএনএ থাকে। আর 90% ডিএনএ থাকে নিউক্লিয়াসে, 10% ডিএনএ থাকে মাইটোকন্ড্রিয়াতে। 90% আরএনএ থাকে সাইটোপ্লাজমে, 10% আরএনএ কোথায় থাকে? নিউক্লিয়াস। 90% ডিএনএ কোথায় ভাইয়া? নিউক্লিয়াসে। 10% ডিএনএ মাইটোকন্ড্রিয়াতে। 90% আরএনএ সাইটোপ্লাজমে, 10% আরএনএ নিউক্লিয়াসে। তো নিউক্লিয়াসে আমার ডিএনএ আছে, আরএনএ আছে। ঠিক আছে, আর হলো নিউক্লিওপ্লাজম। এই আছে। এখন এই জিনিসগুলো আপনি মাইক্রোস্কোপে আপনার কলিগরা যে দেখতেছে, যারা হিস্টোপ্যাথোলজিতে হবে, যারা প্যাথোলজি গেছে, ওরা তো মাইক্রোস্কোপের নিচে দেখতেছে যে এটা নিউক্লিওলাস, এটা ডিএনএ, এটা আরএনএ, এটা ক্রোমোজোম, এটা ক্রোমাটিন, এটা নিউক্লিওপ্লাজম। প্রত্যেকটা জিনিস আলাদা করে ওনারা ডিফারেন্সিয়েট করতেছে না। হাও? আপনি একটা টিস্যু পাঠাচ্ছেন ওনাদের কাছে, ওনারা মাইক্রোটোম দিয়ে কাট সেকশন করতেছে, তারপরে ওনারা দেখার আগে কিন্তু একটা জিনিস করে নেয়, মাইক্রোস্কোপে দেওয়ার আগে ওই স্লাইডে একটু যে হেমাটোক্সিলিন দিয়ে কি করে ওই রং দেয়। ওই রংটা যখনই দেয়, নিউক্লিওলাস একটা রং নেয়, আহ দেখবেন কেউ গোলাপি নিচ্ছে, কেউ বেগুনি নিচ্ছে, রং নিচ্ছে। হ্যাঁ, তো এই নিউক্লিওলাস একটা রং নিচ্ছে, আরএনএ একটা রং নিচ্ছে, ডিএনএ একটা রং নিচ্ছে, ক্রোমোজোম একটা রং নিচ্ছে, ক্রোমাটিন একটা রং নিচ্ছে, নিউক্লিওপ্লাজম একটা রং নিচ্ছে। প্রত্যেক আলাদা আলাদা রং নিচ্ছে। তারপর যখন আপনি মাইক্রোস্কোপে দেখতেছেন, ও বাবা, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, এই যে এটা 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 এটা। সবাই কিন্তু রং নিছে, এবং সবাই কি ছড়ানো ছিটানো আছে না ভাই? প্রত্যেকটা আপনি আলাদা আলাদা করে কি করতে পারলেন? আইডেন্টিফাই করতে পারলেন। এখন এই নিউক্লিয়াসটা কি হয়েছে ভাই? সাইজে ছোট হয়ে গেছে। পিকনোসিস মানে কি? নিউক্লিয়াস শ্রিঙ্কেজ, ইনক্রিজ বেজোফিলিয়া নাকি? ইনক্রিজ বেজোফিলিয়া আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, এটা কিভাবে। এটা মানে কি? নিউক্লিয়াস সাইজটা কি হয়ে গেছে? ছোট। এখন এই ছোট জায়গাগুলোর মাঝখানে এই সবগুলো কি আছে? আছে না ভাই? এই ছোটটা আমাদের কি আছে? নিউক্লিওলাস আছে। এই ছোটটা মাঝখানে ডিএনএ আছে, আরএনএ আছে, ক্রোমোজোম আছে, ক্রোমাটিন আছে। সবগুলো কনডেন্স ফর্মে। সবগুলো একত্রে জড়ো হয়ে বসে আছে। এখন আপনি এটাতে রং দেন, ওরা রং নিবে না। ওরা রংটা কি মনে হবে? ওই ওরা যখন রংটা শো করবে, মনে হবে না যে একটা জায়গা থেকে রংটা আসতেছে?
কারণ ওরা সবাই তো একজন একজন উপরে উঠে বসে আছে। এই বেঞ্চ গুলো সবগুলো বেঞ্চ আপনি যখন ওয়াশরুমে রাখবেন এইভাবে রাখতে পারবেন, একটা উপর আরেকটা, একটা উপর আরেকটা। তখন ওরা আপনি ওদেরকে রং দিচ্ছেন, ওরাও কিন্তু রং নিছে, তো ওরা তো সবাই একত্রে হয়ে বসে আছে। কি মনে হবে যে রংটা একই জায়গা থেকে আসতেছে, এই কারণে এই জায়গাটাকে বেশি গাঢ় মনে হয়। এই কারণে মনে হয় যে বেজোফিলিয়াটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। কিন্তু ওরাও সেম রং নিছে। হ্যাঁ, রিলেটিভলি বেজোফিলিয়াটা ইংলিশ। ওরা কিন্তু সেম রং নিছে, কিন্তু ওরা একত্র হয়ে বসে আছে, তো এক জায়গায় এসে বসে আছে সবাই, মনে হচ্ছে এক জায়গা থেকে অনেক রং আসতেছে। এইটা হলো ভাইয়া পিকনোসিস। এখন এই পিকনোসিসের উপরে যদি ভাইয়া দুইটা এনজাইম, আপনাদের সেটা লেখা আছে একটা ডিএনএস, কিন্তু আমি আগেই বলছি নিউক্লিয়াসে ডিএনএ আছে, আরএনএ আছে। খালেক্সের বইয়ে দুইটা এনজাইম লেখা, ডিএনএস, আরএনএস। ঠিক আছে, ডিএনএস আরএনএস যদি ভাই কাজ করে এই পিকনোটিক নিউক্লিয়াসের উপরে, কোন এনজাইমের নামের শেষে যদি আপনি তিনটা লেটার পান, এ এস ই, তার মানে এই এনজাইম গুলো কি এনজাইম ভাইয়া, লাইটিক এনজাইম। এবং এই তিনটা লেটারের আগে যেই নামটা থাকবে তারা ওই জিনিসটাকে ভাঙবে। ডিএনএস মানে তারা ডিএনএ কে ভাঙবে, আরএনএস মানে তারা কাকে ভাঙবে, আরএনএ কে ভাঙবে। এখন ভাই আমি আপনাকে একটা জিনিস দেখাই। এইটা হলো ভাই একটা ক্রোমোজোম, শর্ট আর্ম লং আর্ম। ক্রোমোজোমের ভিতরে কি থাকে ভাই, ক্রোমাটিন। আর ক্রোমোজোমের ভিতরে কি থাকে, ডাবল হেলিক্স, ডিএনএ। তো ক্রোমোজোমের একটা পার্ট ডিএনএ। কারণ ডিএনএসটা গিয়ে ভাই তারা কাকে ভাঙে, ডিএনএ কে ভাঙে। এই ডিএনএ কি আপনি জাম্প করে ভাঙতে পারবেন? আপনার শরীরের ভিতর লিভার আছে, আমি আপনার লিভারটাকে মেরে ফেললাম, আর আপনার শার্ট, আপনার বডি আমি বাহির থেকে ইনজুরি করে, বাহির থেকে আমি একটা, এই যে ডিএনএস কি বাহির থেকে গিয়ে কাজ করবে, ডিএনএস এনজাইমটা কি ক্রোমোজোম ডিএনএ টা যে ভাঙবে বাহির থেকে গিয়ে আপনার আপনার বডিটাকে আমি ডিস্ট্রয় করবো বাহির থেকে গিয়ে। আপনার শার্ট ইনজুরি হলো না, আপনার বডি কোনো কিছু আপনার ইন্টারনাল কোনো ডিজিজ না তো এটা, কিছু হলো না, আপনার লিভার কি পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে, আপনার কোথাও না কোথাও ইনজুরি তো হবে। তো ডিএনএ এনজাইমটা গিয়ে যদি এই ক্রোমোজোমে ডিএনএ কে হ্যাম্পার করতে হয়, তাহলে ক্রোমোজোমকে সে ভাঙবে না। ক্রোমোজোমকে না ভেঙে সে কি হয়ে যাবে, ক্রোমোজোমকে ভাঙবে, ক্রোমাটিনকে ভাঙবে, তারপর সে কাকে ভাঙবে, ডিএনএ কে ভাঙবে। তো ডিএনএসটা যখন কাজ করবে, তখন এই যে ছোট্ট এই যে পিকনোটিক নিউক্লিয়াসটার মাঝখানে ভাই, এই যে ছোট পিকনোটিক নিউক্লিয়াসটার ভিতরে সে কাকে কাকে ভাঙবে, এই ডিএনএ এনজাইমটা ডিএনএ কে ভাঙবে, ক্রোমোজোমকে ভাঙবে, ক্রোমাটিনকে ভাঙবে। এই তিনটা জিনিস স্ট্রাকচার আর পিকনোটিক নিউক্লিয়াসে নাই। ঠিক আছে, এই পিকনোটিক নিউক্লিয়াসে শুধু এখন পড়ে আছে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, আর কি পড়ে আছে, আরএনএ। আর কোন এনজাইম কাজ করবে, আরএনএস। আরএনএস গিয়ে কাকে ভাঙবে ভাই, আরএনএ কে ভাঙবে। এখন এই পিকনোটিক নিউক্লিয়াসে কি আছে, শুধু আছে কি নিউক্লিওলাস আছে আর নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আর নিউক্লিওপ্লাজম, নিউক্লিওমেমব্রেন। এখন কি আর বেজোফিলিয়া থাকবে? এই কারণে কি বলছে, ফেডিং অফ বেজোফিলিয়া। দেখেন কেটোলাইসিসের ডেফিনিশনটা কি, কি বেজোফিলিয়া ফেড করবে না ভাই? ওই স্ট্রাকচার গুলা কি আছে, ওই স্ট্রাকচার এখন রং দিলে কি ওই স্ট্রাকচার গুলাই নেই, ওই কে রং নিবে, এখন কে রং নিবে, শুধু নিউক্লিওলাস আর কে, নিউক্লিওপ্লাজম, ডিএনএ, ক্রোমোজোম, ক্রোমাটিন, আরএনএ কেউ তো নাই, ওরা কে রং নিতে পারবে? এই কারণে মনে হবে, এই যে দেখেন, এই যে দেখেন পিকনোসিস, এই দেখেন কেরিওলাইসিস, এটা থেকে এটা কি ভাই ঝাপসা হয়ে যায়নি? আরো যদি আমি সহজ করে বলতে চাই, কেরিও মানে হলো নিউক্লিয়াস, লাইসিস মানে হলো ভাঙা, তার মানে কেরিওলাইসিস মানে কি ভাই, নিউক্লিয়াস ভাঙতেছে। এটা হলো নরমাল নিউক্লিয়াস, তার থেকে প্রথমে কি হচ্ছে ভাই, পিকনোসিস। সহজ করে মনে রাখবেন, পিকনোটিক নিউক্লিয়াসের উপর যদি ডিএনএস, পিকনোটিক নিউক্লিয়াসের উপর যদি ডিএনএ এনজাইম, আরএনএ এনজাইম কাজ করে, তখন সে কিসে কনভার্ট হয়, কেরিওলাইসিস। এখন এই এতগুলা বেঞ্চ কি নিয়ে আপনি ওয়াশরুমে নিয়ে আপনি বেশি দিন রাখতে পারবেন ভাই? ওর তো এমনি বিলিটুমি কি বের হয়ে যাবে। এই এতগুলা ইন্টার নিউক্লিয়ার ফ্যাব্রিককে আপনি ছোট করে বেশি দিন রাখতে পারবেন না, ওরা এমনি কি হয়ে যাবে, বাস্ট আউট হয়ে যাবে। যদি এই দুইটা এনজাইম কাজ করে, তাহলে পিকনোটিক নিউক্লিয়াস কিসে কনভার্ট হবে, কেরিওলাইসিসে। আর যদি এই এনজাইম কাজ না করে, তাহলে পিকনোটিক নিউক্লিয়াসটা বাস্ট আউট হবে, বাস্ট আউট হয়ে মাল্টিপল ফ্র্যাগমেন্টে কনভার্ট হবে। এটাকে আমরা কি বলবো, কেরিওহেক্সিস। দেখেন কেরিওহেক্সিসের ডেফিনিশনটা কি লেখা, ফ্র্যাগমেন্টেশন অফ নরমাল নিউক্লিয়াস না পিকনোটিক নিউক্লিয়াস। তার মানে কি, পিকনোটিক অর পার্শিয়ালি পিকনোটিক নিউক্লিয়াস। তার মানে এই যে দেখেন ভাই, নরমাল নিউক্লিয়াসের
ফ্র্যাগমেন্টেশনকে আপনি কেরিওএক্সিস বলেন না, পিকনোটিক নিউক্লিয়াসের ফ্র্যাগমেন্টেশনকে আপনি কি বলেন? কেরিওএক্সিস। পি ফর পিকনোসিস, পি ফর প্রাইমারি। আপনি যদি মাইক্রোস্কোপিতে দেখেন একটা নিউক্লিয়াস কেরিওলাইসিস স্টেটে আছে, কেরিওএক্সিস স্টেটে আছে, তার মানে আপনি ধরে নেবেন অলরেডি সে কোন স্টেজটা পার হয়ে আসছে? পিকনোসিস। One nucleus cannot go into karyoexis state or karyolysis state without going into pyknosis. প্রথমে সে পিকনোসিসে যাবে, ডিএনএ আরএনএ কাজ করলে কেরিওলাইসিস, না হলে কেরিওহেক্সিস। এই কেরিওহেক্টিক নিউক্লিয়াস গুলোর উপরে ভাইয়া ডিজেনারেটিভ চেঞ্জ হয়, ডিজেনারেশন হয়। ডিজেনারেশন হয়ে কিসে ফরমেশন হয় তারা? অ্যাপোপ্টোটিক বডিতে ফরমেশন। আপনি আমার কথা একটু ভালো করে বুঝেন, তাহলে আপনার কনফিউশনটা ক্লিয়ার হবে। এই অ্যাপোপ্টোটিক বডিতে কনভার্ট হচ্ছে। অ্যাপোপ্টোটিক বডি কোথায় পাবেন? অ্যাপোপ্টোসিসের মরফোলজিক্যাল ফিচার্স কয়টা? কি কি? নিউক্লিয়ার শিঙ্কেজ, ক্রোমাটিন কনডেনসেশন, নিউক্লিয়ার শিঙ্কেজ না, সেলুলার শিঙ্কেজ। সেলুলার শিঙ্কেজ হয়, ক্রোমাটিন কনডেনসেশন, সাইটোপ্লাজমিক ব্লিড, সাইটোপ্লাজমিক ব্লেব এন্ড অ্যাপোপ্টোটিক বডি ফরমেশন আর ফ্যাগোসাইটোসিস। তাহলে অ্যাপোপ্টোসিস হতে গেলে আপনার কি ফরমেশন হতে হবে? অ্যাপোপ্টোটিক বডি। এখন ভাই দেখেন, একটা নিউক্লিয়াস পিকনোসিস স্টেটে গেছে, আমার ছবিটা দেখেন তাহলে আপনি বুঝে যাবেন, আপনার আনসারই আমার এই ছবিতে আছে। একটা নিউক্লিয়াস পিকনোসিসে গেছে, নরমাল নিউক্লিয়াস পিকনোসিসে গেছে, তার উপর তার এনজাইম কাজ করলো, ডিএনএ আরএনএস কাজ করলো, সে কিসে কনভার্ট হবে? কেরিওলাইসিসে। অ্যাপোপ্টোটিক বডি পাবেন? বডি পাওয়ার কোনো পসিবিলিটি আছে? না। তাহলে কি অ্যাপোপ্টোসিসে কেরিওলাইসিস পাবেন? ওই পাথওয়েটা যদি পিকনোসিস হওয়ার পরে যে কোনো একটা হবে, পিকনোসিস হওয়ার পরে এই যে দেখেন, পিকনোসিস হওয়ার পরে ইদার সে এই পাথওয়েতে যাবে অথবা সেই পাথওয়েতে যাবে। এইটা বডি কন্ডিশন বা ওখানে যে ইনজুরিটা হচ্ছে সেখানে কি ডিস্ট্রাকটিভ এনজাইম গুলা ডিএনএ আরএনএস গুলো বেশি কাজ করতেছে কিনা, তাহলে কেরিওলাইসিসে যেতে পারে, অথবা যদি এই এনজাইম গুলো কাজ না করে তাহলে কেরিওএক্সিসে যেতে পারে, নেক্রোসিসে দুটাই হতে পারে। কিন্তু অ্যাপোপ্টোসিস যদি আপনার হতে হয়, আপনি যদি কেরিওলাইসিসে চলে যায়, তাহলে তো ভাই আপনার ওই কেরিওহেক্সিসও আপনি পাচ্ছেন না, আপনার সেখানে ডিজেনারেশনও হচ্ছে না, আপনি অ্যাপোপ্টোটিক বডি ফরমেশন হচ্ছে না, আপনি কিভাবে অ্যাপোপ্টোসিস পাবেন? এই কারণে কেরিওলাইসিসটা অ্যাপোপ্টোসিসে পাওয়া যায় না। বুঝা গেছে? আচ্ছা, তারপর কেরিওহেক্সিসটা পাবেন। আমার ওইটাই কনফিউশন ছিল যে আমরা তো ক্যারিং সিস্টেম পাবো বলছি, কিন্তু লাস্টটা হবে ফ্র্যাগমেন্টেশন নিউক্লিয়াস টু দিছে, কিন্তু ক্যারিং অ্যাক্সেস ক্যারিং ওরা ফলস। না না, কেরিওহেক্সিস ফলস দিয়েছে, না না, ট্রু দিবেন, ট্রু করে দিবেন, লাস্ট ওয়ার্ড ট্রু করে দিবেন। আরেকটা প্রশ্ন ছিল ভাই, ওই লিকুইফ্যাক্টিভ নিউক্লিয়াসে ফোকাল ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাল ইনফেকশন। আচ্ছা, ফোকাল ব্যাকটেরিয়া আর ফাঙ্গাল ইনফেকশন, লিকুইফেক্টিভ নিউক্লিয়াসে ব্যাকটেরিয়াল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন বলতে কোনো কিছু নাই, কিন্তু বিএসইউ তে এই স্টেমটা ওরা বারবার দেয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন। লিকুইফেক্টিভ নেক্রোসিস মানে হলো দ্য নেক্রোসিস ইন হুইচ পাস ইজ দেয়ার, মানে সাপোরেটিভ ইনফ্লামেশন। সাপোরেটিভ ইনফ্লামেশন একটা ভেগ টার্ম বা একটা ব্রড টার্ম, এইটার আন্ডারে অনেক কিছু পড়ে। যে সাপোরেটিভ ইনফ্লামেশন মানে কি, যে ইনফ্লামেশন আপনার কি প্রডিউস হয়? পাস প্রডিউস হয়। এখন স্ট্যাফোরিয়াসে কিভাবে পাস প্রডিউস হয়? মাস্ট বি। এমন অনেক ফাঙ্গাস দিয়ে আপনার ইনফেকশন আপনি হয় যেটাতে আপনার কি প্রডিউস হয়? পাস প্রডিউস। যে ওগুলো মেইনলি লোকাল, ঠিক আছে, ওগুলো সিস্টেমিক। সিস্টেমিক ইনফেকশনে খুব কমই দেখবেন পাস প্রডিউস করে, সিস্টেমিক ফাঙ্গাই খুব কমই দেখবেন পাস প্রডিউস করে। লোকাল যে ব্যাকটেরিয়া আপনার স্ট্যাফোরিয়াস আপনার বডিতে, আপনি যদি বলেন যে স্ট্যাফোরিয়াস আপনার বডিতে স্প্রেডিং গ্যাংগ্রিন করতেছে, খুবই রেয়ার একটা কন্ডিশন। স্ট্রেপ্টোকক্কাস করতে পারে স্প্রেডিং গ্যাংগ্রিন, নেক্রোটাইজিং ফার্স্টাইটিস করতে পারে, স্ট্যাফোরিয়াস করার পসিবিলিটি খুব কম। তো ফোকাল ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন দিয়ে আপনার সেখানে কি হয়? পাস যদি ফরমেশন হয় তখন সেই জায়গায় লিকুইফেক্টিভ নেক্রোসিস। আর আপনি যেটা বলতেছেন কেজিয়াস নেক্রোসিস, কেজিয়াস নেক্রোসিস লিকুইফেক্টিভ নেক্রোসিস সেকেন্ডারি চেঞ্জ হিসেবে আপনি পেতে পারেন। সেকেন্ডারি চেঞ্জ দেখবেন 3 নাম্বার এক্সাম্পলে দেখবেন লেখা আছে যে সেই জায়গায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সেইটা যদি ক্রনিক কন্ডিশনে যদি কনভার্ট হয়, যেমন একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তো একটা ব্যাকটেরিয়া, সেই জায়গায় আপনার হতে হতে একটা সেকেন্ডারি চেঞ্জ হয়ে সেই জায়গায় ক্রনিক ইনফেকশন ডেভেলপ করছে, তখন সেটা টিউবারকুলোসিস ডেভেলপ করছে, ওইটা কেজিয়াস নেক্রোসিস ভাই, ওইটা কেজিয়াস নেক্রোসিস। বাট ফোকাল ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশনের সাথে কেজিয়াস নেক্রোসিসের কোনো সম্পর্ক নেই, এটা অলওয়েজ লিকুইফেক্টিভ নেক্রোসিস থ্রু দিবেন। তারপর আরেকটা ছিল ভাই ওই যে ফ্রি রেডিক্যালস এর মধ্যে তো অনেকগুলো কজ করতে পারে, রিজেনারেশন অফ টিস্যু, টিউমারোজেনেসিস, এদিকে এন্টি ক্যান্সার ড্রাগটা পড়ছিলেন সোর্সে? অ্যান্টি ক্যান্সার করছে। এন্টি ক্যান্সার ড্রাগ কি করে জানেন আমাদের বডিতে?
এন্টি ক্যান্সারটা কি, মানে ওর কাজ কি? আপনার এই নরমাল সেলগুলোকে এই রেডিওথেরাপি, কেমোথেরাপি, এই রেডিওথেরাপি দিলে আপনার বডির অ্যাবনর্মাল সেল মারা যায়, নর্মাল সেল মারা যায় না ভাই? নরমাল সেল মারা যায়। নর্মাল সেল মারা যেতে পারে, কিছু আছে সিলেক্টিভ, কিন্তু কিছু আছে নন সিলেক্টিভ, তখন আপনার নর্মাল সেল মারা যায়। আর এই যে এক্স রে রেডিয়েশন, যখন নর্মাল সেল মারা যায়, এবং আপনি একটা জিনিস দেখবেন, আপনি ইয়ে পড়ছেন, মিউটেশনের ওয়ান কজ হলো ভাইয়া রেডিয়েশন। রেডিয়েশন দিলে আপনার ওই জায়গায় মিউটেশন দেখা যায়, জিনগুলো অ্যাবনর্মালিটি দেখা যায়, নর্মাল সেলের যে মরফোলজি ওটা চেঞ্জ হতে থাকে, ওখানে পরে কিছুদিন পরে প্লিওমরফিজম ডেভেলপ করতে পারে। যেমন আমরা কিন্তু সেল আপনার রেডিওথেরাপি কেমোথেরাপি দিয়ে এখন, আগে বলা হইতো এডজুভেন্ট, এখন আবার নিউ এডজুভেন্ট, ঠিক আছে, করার পর আবার ভাইয়া 1 বছর 2 বছর পরে আমরা আবার টিউমার মার্কার দেখতেছি না। কেন টিউমার মার্কার দেখতেছি? আমরা তো সকল টিউমার সেল মেরেই ফেলছি, এখন আবার টিউমার মার্কার দেখে কি দরকার আমার? আমি তো টিউমার সেল সব মেরে ফেলছি, আবার কেন আসবে? কারণ আমি টিউমার সেল মারার সময় আমি কিছু নর্মাল সেল মারছি, সেই নর্মাল সেলগুলো টিউমার সেলকে কিল করার জন্য রেসপন্সিবল ছিল, যার কারণে অলরেডি ওটা আমার হ্যাম্পার। আর যখন একবার টিউমার হয়েছে, আপনার মরফোলজি তো এমনি চেঞ্জ, সেই জায়গায় নর্মাল সেলগুলো যখনই আপনি কিছু কিল হয়েছে যেগুলা টিউমার সেল কিল করার জন্য রেসপন্সিবল, সেই জায়গায় নতুন করে আবার টিউমার গ্রোথ করবে, সেই জায়গায় আবার টিউমার গ্রোথ করবে, যার কারণে এখন এই নিউ অ্যাডজুভেন্ট গুলো আসছে, যে আগে কিছু ডাউন স্টেজিং করে নেয়, যাতে ভবিষ্যতে রিকারেন্স হওয়ার চান্সটা কমে যায়, ঠিক আছে। রেডিয়েশন দেন, কেমোথেরাপি দেন, আপনি টিউমারের ওভারগ্রোথ আবার চান্সটা বেড়েই যাবে, ঠিক আছে, রিকারেন্স রেটটা বেড়ে যাবে। আচ্ছা, এরপরে কি কনফিউশন ভাই? আর কমপ্লিট নাই, একটা দেখো জেনেটিক্স এর একটা কোশ্চেন ছিল ক্লিনিক্যাল বেসিস ভাবে আমরা তো জানি একটা জেনেটিক্স, জেনেটিক্স আচ্ছা বলেন। মাইকেল বা কোলাপস আমরা জানি একটা মাইট্রাল ভালভ প্রলাপস, ক্লাইনফেল্টার সিনড্রোম। এখানে একটা স্টেজে আসছে কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজ ফলস, মাইট্রাল ভালভ প্রলাপস যে একুয়েট কন্ডিশন, একুয়েট কন্ডিশন। আপনার ডাউন সিনড্রোমে কনজেনিটাল হার্ট ডিজিজ হয়, প্যাটাউ সিনড্রোমে কনজেনিটাল হার্ট ডিফেক্ট হয়, এডওয়ার্ড সিনড্রোমে কনজেনিটাল হার্ট ডিফেক্ট হয়, ইভেন টার্নার সিনড্রোমে কনজেনিটাল হার্ট ডিফেক্ট হয়, কোয়ার্টেশন অফ অ্যাওর্টা, তারপরে হলো বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, এগুলা কনজেনিটাল হার্ট ডিজিজ। বাট আপনার ক্লাইনফেল্টার সিনড্রোমে যেটা হচ্ছে মাইট্রাল ভালভ প্রলাপস, এটা একুয়েট। ক্লিনিক্যাল কনজেনিটাল অ্যাবনরমালিটি আছে কিনা বিভিন্ন টেস্ট গুলো যেটা ছিল এখানে কিছু টেস্টে আমরা বলেছিলাম 11 14 আর 19 সালে যেটা বলেছিলাম কিন্তু অনেক বলতে আবার কনফিউজ। ওইটা ডেভিডসন 22তম এডিশনের বক্স ভাই, 23তম এডিশনে ওই বক্সটা তুলে দেওয়া হয়েছে, কোনো ফ্যালাসি ছিল না কি ছিল জানি না, 24তম এডিশনে ওইটা নাই, ঠিক আছে। আপনি যেটা করবেন, আপনি ওই বক্সটাই পড়বেন, আর লাস্টে দেখবেন প্রিনেটাল ক্রোমোজোম অ্যানালাইসিস এর ইন্ডিকেশন দেওয়া আছে, কখন কখন করবেন। প্রিনেটাল 4টা, পোস্টনেটাল 3টা, ক্রোমোজোম অ্যানালাইসিস এর মোট 7টা ইন্ডিকেশন, 7টা ইন্ডিকেশন মুখস্থ করবেন, যদি কোশ্চেন আসে ওই জায়গা থেকেই আসবে। আচ্ছা, যারা অনলাইনে আছেন, আপনার সেল ইনজুরি অ্যাডাপ্টেশন থেকে আপনাদের আগে কনফিউশনের জায়গাটা বলেন, যে ভাই এই জায়গাটাতে কনফিউশন, তাহলে ওটা নিয়ে একটু কথা বলি, তারপরে আমি জাস্ট একটু ইয়ে করে যাব, এই চ্যাপ্টারটা একটু ওভারভিউটা দিয়ে যাবো আপনাদের। আনমিউট হয়ে বলেন, অসুবিধা নেই, যে ভাই আমার এই জায়গাটাতে কনফিউশন। ভাই এই যে রিভার্সিবল এবং ইরিভার্সিবল সাইলেন্ট নিয়ে কনফিউশন ছিল। এটা আপনি বলেছেন, ভালোই বলেছেন, আচ্ছা, এখন বুঝতে পারছি। আর কোনো কনফিউশন আছে আপু? আর ভাইয়া এটা হচ্ছে এক্সাম্পলস অফ লিকুইফেক্টিভ নেক্রোসিস, ইসকেমিক কোলাইটিস, এটা কি ট্রু হবে ভাইয়া? লাস্টে তো ট্রু দেওয়া আছে আপু, তাই না? জি ভাইয়া। লাস্টে ট্রু দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা আমি বারবারই আমি পাই, এটা আমি, আপনি যে আমাকে ফার্স্ট কোশ্চেন ব্যাপারটা তা না, আমি এটা ডিরেক্টলি কোনো বইয়ে পাইনি, যার কারণে রাফি ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল লাস্টার এইবার এডিশনে, আগের বার এডিশনে মনে হয় ফার্স্ট এই কোয়েশ্চেনটা যারা এডিটোরিয়াল প্যানেল ছিলেন ওনারা ফেস করেছিলেন, তখন ভাইয়া মেবি বলেছেন ট্রু। তো আমি যখন ভাইয়ের সাথে কথা বলবো, তো এটা ক্লিন কাট কোনো বইয়ে পাইনি, যার কারণে আমি জেনারেল সার্জনের সাথে একটা কথা বললাম, ইসকেমিয়ার কারণে কোলাইটিস হচ্ছে, ইসকেমিয়ার কারণে কোলাইটিস হচ্ছে। কোলনে ভাইয়া কোন গ্যাংগ্রিন হয়ে জানেন? কারণ ওয়েট মোস্ট কমন সাইট অফ ওয়েট গেইন ইন কোলন, কিন্তু ইন্টেস্টাইন বলেন, যেটাই বলেন, ওই তো ময়েস্ট গেইন। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা কথা বলতেছিলাম, এই কথাটা ওই যে ওই স্যারের
থেকেই আমার আর কি নেওয়া, ঠিক আছে? যেমন আমি ক্লাসে কিছু কিছু কথা বলি, এটা স্যার ম্যাডামদের আমি কোট করতেছি জাস্ট, যে উনাদের কাছ থেকে আমার এই কথাটা বলা। যেমন আপনারা আমাকে আরেকটা কোশ্চেন করেন যে ভাইয়া ডায়াবেটিক ফুড এটা কি ড্রাই গ্লিন দিব না ভাইয়া ময়েস্ট দিব, যে ভাই এটা ফ্যাকাল্টি ক্লাস নিলে মেন্টররা বলে ময়েস্ট দিতে, আর আপনি প্যাথোলজি ক্লাসে এসে বলেন ড্রাই গ্লিন। দেখেন আমি এটা নিয়ে আমি একদম 2018-তে যখন জেনেসিসে কাজ করা শুরু করি, তখন রাফি ভাই আমাকে প্রথম যে কাজটা দিয়েছিলেন যে লাস্ট আউটটা এডিট করো, লাস্ট আউট 6th এডিশন তখন আমি এডিট করছিলাম। তখন বিএসসি প্যাথোলজি ম্যাডামের সাথে আমার কয়েকবার ইন্টারাকশন হয়েছিল কয়েকটা কোয়েশ্চেন নিয়ে। তখন ম্যাডাম বলছিলেন যে বেসিকের যে কোয়েশ্চেন, যেখানে ভাইয়া বেসিকে আপনার আছে না ভাইয়া, ডাউন সিনড্রোম আছে, এডওয়ার্ড সিনড্রোম আছে, এটা তো আপনারও কোয়েশ্চেন আসে, এটা তো আপনার এই ধরেন যে আপু গাইনিতে পরীক্ষা দিচ্ছে উনারও আসে, যে যিনি এন্ডোক্রাইনে পরীক্ষা দিচ্ছে, মেডিসিনে পরীক্ষা দিচ্ছে উনারও আসে, যে পেডিয়াট্রিক্সে পরীক্ষা দিচ্ছে উনারও আসে। ডাউন আপনার কি মনে হয় টার্নার সিনড্রোম এতে নাই, ডেভিডসনে নাই? আছে। ডাউন সিনড্রোম কি পেডিয়াট্রিক্স আবিদ মোল্লা বইয়ে নাই? আছে। এখন যদি আবিদ মোল্লা বই থেকে ডাউন সিনড্রোমে কোয়েশ্চেন করে বা ডেভিডসন থেকে কোয়েশ্চেন করে, আপনি পারবেন? আপনি কিন্তু পারবেন না। আর ওইটা কিন্তু আপনার ফ্যাকাল্টিতে দিবেও না কোয়েশ্চেন, ওটা কিন্তু সোললি মেডিসিনের জন্যই দিবে। যখন একটা কোয়েশ্চেন করা হয় যেটা সকল ফ্যাকাল্টিতেই যায়, সেটা এমডি তেও ওই কোয়েশ্চেনটা যায়, বেসিকের কোয়েশ্চেন গুলো মেইনলি এমডি তেও যায়, এমএস এও যায়, বেসিকেও যায়, পেডি ফ্যাকাল্টিতেও যায়। তখন কোয়েশ্চেনটা বেসিক বই থেকেই করা হয়, এবং ম্যাডাম ক্লিন কাট বলেছে যে বেসিক বই যে আনসারটা দেওয়া আছে সেটাই উনি ফলো করুন। এখন ডিআইসি এটা তো দত্ততেও আছে ভাই, দত্ততেও আছে, গাইনি দত্ততেও আছে, কিন্তু আপনার রবিনসে যে ডিআইসি তে যে ফাইন্ডিং গুলো দেওয়া, ল্যাব ফাইন্ডিং, আপনার ওইটা পড়লেই চলবে, যে ফিব্রিনোজেন লেভেল কমে যায় এটাই। দত্ততে লেখা আছে ফিব্রিনোজেন লেভেল মেবি নরমাল, ওইটাতে গাইনিতে যারা পাঠন দিবে ওনারা এটা চিন্তা করুন। ডায়াবেটিক ফুড ইজ এ এক্সাম্পল অফ ডায়াগনিন, এটা হুবহু খালেদ স্যারের বইয়ের কথা, এটা আমার কথা না ভাই, আমি কোত্থেকে বলবো? আপনার রেনয়েড ফেনোমেনন বা রেনয়েড ডিজিজ, আর্গট পয়জনিং, সেনাইল গ্যাংগ্রিন, থ্রম্বোসিস, এম্বোলিজম, ডায়াবেটিক গ্যাংগ্রিন, এই 6টা এক্সাম্পল আছে আপনার খালেদ স্যারের বইয়ে ড্রাই গ্যাংগ্রিন। তো হুবহু এটা, যে আপনার এটা আসলে প্যাথোলজি থেকে, এখন আপনি কিভাবে বুঝবেন যেটা প্যাথোলজির কোয়েশ্চেন? যার কারণে দেখবেন আপনি এবার পরীক্ষা দিচ্ছেন, আপনি জানেন প্যাথোলজি কোয়েশ্চেন গুলো একটা না ছিল না, তো এইভাবে যদি আসে আপনার বুঝে নিতে হবে যে এটা প্যাথোলজির কোয়েশ্চেন, ঠিক আছে? তো যাই হোক, এটা বেসিকের কোয়েশ্চেনের আনসার আসবে ভাই বেসিক বই থেকে। এখন আমি জানি এসআরবির বইয়ে, পরে আরসিএস ম্যানুয়ালে, তারপরে বিল্ডাবে অনেক জায়গায় লেখা ডায়াবেটিক ফুড, আপনি নিজেও ড্রেসিং করছেন কি পরিমাণ ডিসচার্জ আসে, ওটা ময়েকডিন নিয়ে লেখা। আমি যখন 2018 জানুয়ারিতে আমি যখন পার্ট 1 পরীক্ষা দিবি, আমি ডায়াবেটিক ফুড ময়েকডিন দাগাই পাস করে আসছি, কারণ আমাদের ক্লিনিক্যাল বই তাই লেখা, কিন্তু আমার বেসিক বইটা লেখা, আমার এইভাবে যেতে হবে। তো আমার কিছু কিছু কথা স্যার ম্যাডাম একদম কোট করে। আমি যখন স্যারকে যখন এটা জিজ্ঞেস করলাম যে কোলনে আমরা যেটা পাই ময়েকডিন পাই, লিকুইফেক্টিভ গ্যাংগ্রিনটা পাই, ঠিক আছে? ময়েকডিনের আপনি যখন আরো পাস করার পরে এন্ট্রান্স, এটা এন্ট্রান্স এক্সাম, আপনি যখন পরে আরো ক্লিনিক্যাল বই পড়বেন দেখবেন ময়েকডিনের আরেক নাম লেখা লিকুইফেক্টিভ গ্যাংগ্রিন। কারণ ময়েকডিন এখানে কি আছে, পানি আসতেছে না ভাই, বেসিক ডিফারেন্স কি? এখানে পানি আসতেছে, এই জামলাটা কি থাকতেছে ড্রাই, যার কারণে এটা ড্রাই গ্রিন, এটা কি ভাই ময়েকডিন, এখানে লিকুইফেকশন হচ্ছে, পানি আসতেছে। স্যার বলতেছিলেন যে লিকুইফেক্টিভ গ্যাংগ্রিন হওয়ার আগে সেই জায়গায় লিকুইফেক্টিভ নেক্রোসিস মাঝে মাঝে হয়ে থাকে, এবং যদি কোলনে ভাইয়া আপনার যদি ব্লাড সাপ্লাই না যায়, সেই জায়গায় যদি ইসকেমিয়া হয়, এবং এই যে নেক্রোসিস, এটা কি ভাই ইনজুরি কিনা, আপনি কি এটা স্বীকার করেন কিনা? অবশ্যই। অবশ্যই একটা ইনজুরি। যে কোনো জায়গায় যদি ইনজুরি হয়, হোয়াট উইল বি দ্য ফার্স্ট কনসিকুয়েন্সেস, বা সেই জায়গায় ফার্স্ট জিনিসটা কি হয়? ইনফ্লামেশন না হিলিং? ইনজুরি হলে সেখানে কি হবে? ইনফ্লামেশন। তাহলে সেই জায়গায় ইনফ্লামেশন হলে যদি ITIS এই শব্দটা যদি কোথাও পান, আপনি জায়গায় ট্রু দিবেন। আমি এটা ইসকেমিক কোলাইটিসের জন্য বলতেছি না, আপনি ধরেন যে এই জায়গায় ইনফ্লামেশন, ফাসাতে ইনফ্লামেশন, নেক্রোটাইজিং ফাসাইটিস, কারণ ফাসাতে ওই জায়গায় কি হয়েছে? ইনফ্লামেশন। আপনি জানেন নেক্রোটাইজিং ফাসাইটিস একটা ইরিভার্সিবল সেল ইনজুরি, ওটা কি রিভার্সিবল সেল ইনজুরি? ওটা তো আর রিভার্সিবল হবে না, ওই স্কিন ওটা তো মারা গেছে, কিন্তু ওই জায়গায় কি হয়েছে আগে? ইনফ্লামেশন। নেক্রোসিস ইজ এ এক্সাম্পল। যে কোনো নেক্রোসিসের সাথে আমি আপনাদের বলি যে সিঙ্গেল পেস্টের জন্য এটা মাথায় রাখবেন, এখানে অনেক জিনিসের কোরিলেশন হয়, প্রতিটা নেক্রোসিসের সাথে একটা জিনিসের কোরিলেশন আছে, দ্যাট ইজ ইনফ্লামেশন, whether it is coagulative। আপনি দেখেন শীটে কোয়াগুলেটিভ নেক্রোসিস যে জায়গায় লেখা আছে, ওই যে দেখেন কোয়াগুলেটিভ 5 নাম্বার পয়েন্টে দেখেন কি লেখা, the necrotic zone are usually surrounded by inflammatory cell, কারণ এখানে ইনফ্লামেশন হবেই, সকল জায়গায় বা ইনফ্লামেশন আছে নেক্রোসিসে। আপনার যদি সিঙ্গেল পেস্ট আসে কোন নেক্রোসিসে সবচেয়ে বেশি ইনফ্লামেশন, দ্যাট ইজ লিকুইফেক্টিভ নেক্রোসিস।
কোন নেক্রোসিস সবচেয়ে বেশি ইনফ্লামেশন, সেটা কোনটা ভাইয়া? লিকুইফেক্টিভ নেক্রোসিস। ঠিক আছে, তার মানে সকল নেক্রোসিস ইনফ্লামেশন আছে। আর ইনফ্লামেশনে ভাইয়া দুইটা জিনিস আপনি অবশ্যই পড়ছেন আজকে ক্লাস ইনফ্লামেশন না, কিন্তু আমি জানি আপনি দুইটা জিনিস অবশ্যই পড়ছেন। এই যে এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস পড়ছেন না ভাই? vasodilation increase vascular permeability, vascular event of acute inflammation। এই যে এটা কি ভাইয়া? এটা হলো নরমাল ভেসেল, এটা কি ভাইয়া? vasodilation। আর এটা কি? ভাস্কুলার ইনক্রিজ, ভাস্কুলার লিকেজ হয়ে যাচ্ছে। তার মানে ভেসেলের সকল কন্টেন্ট কোথায় চলে যাচ্ছে? এক্সট্রা ভাস্কুলার বা ইন্টারস্টিশিয়াম, যার কারণে সেই জায়গায় কি দেখা যাচ্ছে? ইডিমা বা সেলুলার সোয়েলিং। সুতরাং নেক্রোসিস যেখানেই হবে সেই জায়গায় ইনফ্লামেশন হবে, সেই জায়গায় সেলুলার সোয়েলিং। অ্যাপোপ্টোসিসের সাথে ইনফ্লামেশনের কোরিলেশন আছে? নাই, সেই জায়গায় সেলুলার শ্রিঙ্কেজ, কারণ ভ্যাসোডাইলেশন ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি নেই। তো যে কোন নেক্রোসিস আপনার সেখানে আগে কি হবে ভাই? ইনফ্লামেশন। আর লিকুইফেক্টিভ গ্যাংগ্রিন বা ময়েস্ট গ্যাংগ্রিনের আগে সেই জায়গায় কি হবে ভাই? লিকুইফেক্টিভ নেক্রোসিস হতে হবে। আর নেক্রোসিসের যে জায়গায় ইনজুরি হচ্ছে সেই জায়গায় ইসকেমি কোলাইটিস, মানে কি ইসকেমিয়া, কোলনে ব্লাড সাপ্লাই যাচ্ছে না, তার মানে কোলনটা কি হবে ভাই? ইনজুরি হবে। আর ইনজুরি হলে সেই জায়গায় কি হবে? ইনফ্লামেশন, তার মানে সেখানে কোলাইটিস তো হচ্ছেই, ইসকেমিক কোলাইটিস। সেই জায়গায় ভাই লিকুইফেক্টিভ গ্যাংগ্রিন বা সরি ময়েস্ট গ্যাংগ্রিন হওয়ার আগে সেই জায়গায় কি হবে ভাই? লিকুইফেক্টিভ নেক্রোসিস। এবং এই আপনার যদি কোলনে তখন ব্লাড সাপ্লাই যদি আমরা যদি কারেক্ট করতে যদি তখন না পারি, বা যে ব্লাড সাপ্লাইটা মানে আর কি হ্যাম্পার্ড হয়ে আছে, ওই কোলন যদি এভাবে দিনের পর দিন থাকে, সেই জায়গাটা ভাই আপনার গ্যাংগ্রিনে ডেভেলপ করবেই, সেই জায়গায় ময়েস্ট ডেভেলপ করবে, যেটা আলটিমেটলি ফেলে দিতে হবে। ঠিক আছে, এটা আপনার যদি ময়েস্ট আসে তখন এটা ট্রু দিবেন, যদি লিকুইফেক্টিভ নেক্রোসিস আসে তখন এটা ট্রু দিবেন। ঠিক আছে, আচ্ছা আর আর কি কনফিউশন আপু? আচ্ছা, আপু ছাড়া দেখতেছি আরো দুইজন আছেন, আরো দুইজনের কোনো কনফিউশন আছে? একজন দেখতেছি মিষ্টি আপু, আর একজনের নাম মেবি শারমিন নাকি। আপনাদের কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে আনমিউট হয়ে বলেন, কারণ আমি জানি আপনার আজকে স্পট এক্সাম দিচ্ছেন, আপনার লাস্টও সলভ করছেন, লাস্টের কোনো কোশ্চেনে যদি কনফিউশন থাকে যে ভাই এই কোশ্চেনে আনসার কেন এটা, মুখস্থের কোশ্চেন ধরে লাভ নাই যে ভাই এটা ডিস্ট্রিবিউটিভ সিরিজ না এক্সাম্পল। মুখস্থের কোশ্চেন ছাড়া যদি কোথাও যদি কনফিউশন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন। আজকে এই ক্লাসটা হলো সেটাই, আমি যদি সবকিছু এখন পারবো যেমন না, আমি যদি না পারি তাহলে বলবো যে আমি কনফিউশনটা ক্লিয়ার করে পরে আপনাদের জানিয়ে দিব, কিন্তু আপনাদের কনফিউশনটা আমি চেষ্টা করবো ক্লিয়ার করার জন্য। ভাই আরেকটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন। ভাই আচ্ছা, হাইপারপ্যারাথাইরয়েডিজম মে বি অ্যাসোসিয়েটেড উইথ ডিস্ট্রফি ক্লাসিফিকেশন ট্রু দিয়েছে। আচ্ছা, এটা ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন কি লাস্ট ট্রু দিছে? আচ্ছা, এটা যদি ট্রু দেওয়া থাকে এটাকে ফলস করবেন। হাইপারপ্যারাথাইরয়েডিজমের সাথে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের কোনো সম্পর্ক নাই। কিন্তু আপু আমি আপনাকে একটা কথা বলে দিই, যে কথাটা হুবহু রবিনসে আছে। রবিনস 9th এডিশনে 40 নাম্বার পেজে বা 38 নাম্বার পেজে লাইনটা আছে। 10th এডিশনে কত নাম্বার পেজ আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। লাইনটা আপু এরকম আছে রবিনসে। আপনি জানেন ধরেন ক্যালসিফিকেশন দুই ধরনের, একটা হলো ডিস্ট্রফিক, অ্যানাদার ওয়ান ইজ মেটাস্টেটিক। ঠিক আছে, হোয়াট ইজ ক্যালসিফিকেশন? ক্যালসিফিকেশন মিন্স অ্যাবনর্মাল ডিপোজিশন অফ ক্যালসিয়াম। যদি সেটা ডেড টিস্যুতে হয় তখন আমরা তাকে বলি ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, যদি লিভিং টিস্যুতে হয় তখন আমরা তাকে বলি মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। ধরেন আমার এই হাড়টাতে ভাই, হাড়টা পচে গেছে, একদম ডেড, একদম নেক্রোস্টেট একদম ডেড এই হাড়টা, এখানে অ্যাবনর্মাল ক্যালসিয়াম ডিপোজিশন হয়েছে, আপনি এটাকে কি বলবেন? ক্যালসিফিকেশন। যেহেতু আমার হাড়টা পচে গেছে ডেড, তার মানে ডেড টিস্যু, এটাতে যদি অ্যাবনর্মাল ক্যালসিয়াম এসে ডিপোজিশন, ওটাকে আপনি কি ক্যালসিফিকেশন বলবেন? ডিস্ট্রফিক। আমার হাতের ফিঙ্গার গুলো ভাই লিভিং, ভাইটাল, একদম নরমাল, এখানে ধরুন 2টা ক্যালসিয়াম থাকার কথা, এখানে 10টা ক্যালসিয়াম, 50টা ক্যালসিয়াম চলে আসছে, তখন এটাকে অ্যাবনর্মাল ক্যালসিয়াম ডিপোজিশন এসেছে, তখন এটাকে আপনি কি বলবেন? মেটাস্টেটিক, যেহেতু লিভিং টিস্যু। এখন এই যে ডেড টিস্যুতে ভাই ক্যালসিয়ামটা ডিপোজিশন হয়েছে, এই এই জায়গায় যে ক্যালসিয়াম ডিপোজিশন এসেছে এটার সাথে আমার আমার এই জায়গাটা তো ভাই নরমাল, এই জায়গায় ব্লাড ভেসেলের কোনো কানেকশন আছে এই ডেড টিস্যুর সাথে? না এটার সাথে না, এটা কিছু তো শেষ হলো। ব্লাড ভেসেল কানেকশন থাকলে কি আর ভাই ডেড হইতো? ডেড টিস্যুর সাথে ব্লাড ভেসেল কানেকশন নেই। সুতরাং এই ক্যালসিয়াম আমার ব্লাড ভেসেলে আসার কোনো পসিবিলিটি নাই, কোনো পসিবিলিটি নাই, যার কারণে বলা হয় ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনে আমার বডির নরমাল ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা কি থাকবে ভাইয়া? নরমাল। আমার ক্যালসিয়াম লেভেলটা ব্লাডের যেটা ছিল সেটাই কি থাকবে? নরমাল। কারণ এই যে অ্যাবনর্মাল ক্যালসিয়াম আমার ব্লাডে আসার কোনো পসিবিলিটি নাই। কিন্তু লিভিং বা ভাইটাল টিস্যুতে এই জায়গার সাথে আমার ব্লাড ভেসেলের ভাই কানেকশন আছে,
এই জায়গায় যদি 50টা ক্যালসিয়ামের জায়গায় যদি 102টা ক্যালসিয়াম 118টা ক্যালসিয়াম যদি চলে আসে, ওই ক্যালসিয়াম সাথে আমার এই টিস্যুর সাথে আমার ব্লাড ভেসেল কানেকশন আসে, এই অ্যাবনর্মাল ক্যালসিয়াম গুলো আমার কোথায় চলে আসবে ভাই? ব্লাড ভেসেলে চলে আসবে। সুতরাং আমার এই ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা কি হয়ে যাবে ভাই? বেড়ে যাবে, হাইপার ক্যালসিমিয়া হবে। এখন আপনি জানেন ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়ায় কারা কারা? প্যারাথাইরয়েড হরমোন বাড়ায়, ক্যালসিট্রাল বা ভিটামিন ডি বাড়ায়। সুতরাং আপনার যে সকল কন্ডিশন হাইপার ক্যালসিমিয়া করে, যেমন প্যারাথাইরয়েড, হাইপার প্যারাথাইরয়েডিজম, প্যারাথাইরয়েড এডেনোমা, প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া, তারা কি করবে? মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। ক্যালসিট্রায়ল বা ভিটামিন ডি রিলেটেড, ভিটামিন ডি কি করবে? ক্যালসিয়াম লেভেল বাড়াবে। সুতরাং ভিটামিন ডি রিলেটেড যাই আছে, সেটা উইলিয়াম সিনড্রোম হোক, ভিটামিন ডি ইনটক্সিকেশন হোক, সার্কোইডোসিস হোক, সেটা কি করবে বা ক্যালসিয়াম লেভেল বাড়বে, মানে মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। রবিনসের যে লাইনটা লেখা আছে, in dystrophic calcification there is normocalcemia বা blood calcium level is normal, but hypercalcemia does not occur in dystrophic calcification, but it can stimulate dystrophic calcification. একদম এভাবে লেখা আছে, আমি একটু সহজ করে বললাম, এভাবে লেখা আছে, but it accentuate dystrophic calcification। এটা একবার পার্ট 1 আসছিল এই হুবু লাইনটা, তো আমাদের অনেক কলিগকে এটা ফল দিছিল যে ভাই এটা তো বুঝি নেই, কিন্তু এটা হুবু ভাইয়া বুঝতে পারি নাই এটা। এটা একদম হুবু রবিনসন লাইন। ধরেন লেখা আছে যে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনে হাইপার ক্যালসিমিয়া হবে না, বাট হাইপার ক্যালসিমিয়া অ্যাকসেন্টুয়েট ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। এটা মানে কি? ধরেন যে হাইপার ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হলে কি ভাই আমার ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়বে? বাড়বে না। তার মানে হাইপার ক্যালসিমিয়া ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হবে না। প্রথম পার্টটা বুঝছেন, পরের পার্টটা বুঝতেছে না। ইট অ্যাকসেন্টুয়েট ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, এটা মানে কি? ধরেন ভাই এটা আমার লিভিং টিস্যু না, এখন লিভিং টিস্যুতে আমার এই ধরেন আমার এই ফিঙ্গারটাতে আপনার 3টা ক্যালসিয়াম ডিপোজিশন হওয়ার কথা, এখানে আমার 116টা ক্যালসিয়াম চলে আসে। তার মানে এখানে কি হবে? এটা ক্যালসিফিকেশন, যেহেতু লিভিং টিস্যু, সুতরাং এটা কি? মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। আচ্ছা 3টা ক্যালসিয়াম থাকার কথা, 116টা ক্যালসিয়াম চলে আসে, এই টিস্যুটা কিভাবে ভাইবল থাকবে আপনার আজ থেকে কিছুদিন পরে? এভাবে যদি অ্যাবনর্মাল ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে থাকে, তাহলে এই টিস্যুটা কি ধীরে ধীরে ডেড হবে কিনা? ডেড হবে কিনা? তখন ওটা ওই জায়গায় ডেড টিস্যু হবে, এবং সেই জায়গায় ক্যালসিয়ামটা ডিপোজিশন হয়ে সেই জায়গাটাকে তখন কি করবে? যেমন আগে একটা কোশ্চেন আসতো গাইনি পার্ট 1 এ, আপুরা এটা নিয়ে খুব কনফিউজড হতো যে প্লাসেন্টাল ক্যালসিফিকেশন ইজ ইট ডিস্ট্রফিক অর ইজ ইট মেটাস্টেটিক? ঠিক আছে, আচ্ছা এখন এটার ভাই দুই ধরনের কনফিউশন। ধরেন আমার ওয়াইফের, ধরেন আমার ওয়াইফের না, আমি অন্য একজনের নাম দিয়ে বলি, আমার ওয়াইফ শুনলে আমার মাইন্ড করবে যে আপনি ধরেন গাইনির একজন কনসালটেন্ট, আপনার কাছে একজন প্রেগনেন্ট লেডি আসে। এখন প্রেগনেন্ট লেডি প্রথমে আসলে জানতে চায় যে ম্যাডাম একটু দেখেন না আমার বাবুটা কেমন আছে, এটা কেমন আছে। আপনি ফার্স্টে যেটা করতে দিবেন আল্ট্রাসাউন্ড দিয়ে প্রেগনেন্সি প্রোফাইল দেখি কি আসছে, আর আপনার কাছে আসছে 28 +- 1 উইকস অফ সিঙ্গেল লাইফ প্রেগনেন্সি উইথ ক্যাফালিক প্রেজেন্টেশন বা এরকম। আচ্ছা এখন আপনাকে কমেন্ট লিখে দিল, আল্ট্রাসোনোগ্রাফিস্ট লিখে দিল 28 +- 1 উইক অফ সিঙ্গেল লাইফ প্রেগনেন্সি উইথ ক্যালসিফাইড প্লাসেন্টা, এটা লিখে দিল। আরেকটা মহিলার কিছুক্ষণ পরে দেখলেন উনার রিপোর্টে আসলো 34 +- 1 উইকস অফ সিঙ্গেল লাইফ প্রেগনেন্সি উইথ ক্যালসিফাইড প্লাসেন্টা। দুইজনেরই প্লাসেন্টা কি হয়ে আছে ভাই? ক্যালসিফাইড। দুইটাই ভাই মেটাস্টেটিক ক্যালসিফিকেশন, কারণ প্লাসেন্টাটা কি আছে ভাই? লিভিং ভাইটাল, এবং প্লাসেন্টাতে অ্যাবনর্মাল ক্যালসিয়াম ডিপোজিশন হয়েছে। এইটাকে আমরা কি বলতেছি? ক্যালসিফাইড প্লাসেন্টা। যেহেতু অ্যাবনর্মাল ক্যালসিয়াম ডিপোজিশন হয়েছে, সুতরাং ক্যালসিফিকেশন হয়েছে, ক্যালসিফাইড কি বলতেছি। আর যেহেতু প্লাসেন্টাটা লিভিং, কারণ বাবু তো এখনো জীবিত, যার কারণে এটাকে আমরা কি বলতেছি? মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। আচ্ছা দুইজনের ফেট কিন্তু ভাই ডিফারেন্ট হবে। ওই যে 28 উইকসের যে এটা হয়েছে ক্যালসিফাইড প্লাসেন্টা বা দিয়ে কি হয় বলেন তো? আমি যখন আমার মার্কেটে ছিলাম, আমি যে আমার মার কাছ থেকে সবকিছু পেয়েছি, কিসের মাধ্যমে পেয়েছি? থ্রু প্লাসেন্টা। এখন প্লাসেন্টা যদি ক্যালসিফিকেশন হয়ে যায়, যে রাস্তাটা দিয়ে খাবারটা আসার কথা ছিল সেই জায়গায় অ্যাবনর্মাল ক্যালসিফিকেশন, ওই জায়গাটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু আর ভাই মার কাছ থেকে খাবার পাবো না, কারণ আমার হয়েছে 28 সপ্তাহ। তখন কি করবে ওই গাইনোকোলজিস্ট? কি করবে? সিজারিয়ান সেকশন করবে বা নরমাল ডেলিভারি ইনজেকশন করে যা কিছু করে বাবুটা বের করবে। হয় আইইউডি হবে অথবা আইইউজিআর হবে। যদি বেঁচে যায় ইন্ট্রাইউটেরিয়ান গ্রোথ রিটার্ডেশন 28 সপ্তাহে আপনি ওকে বের করে ফেলছেন, আইইউজিআর হবে।
অথবা আইইউডি হবে। আর 34 সপ্তাহ যদি হয়, 32 সপ্তাহ যদি হয়, যদি লাং ম্যাচুরেশন হয়ে যায় বা আপনি যদি স্টেরয়েড দিয়ে যদি লাং ম্যাচুরেশন করে ফেলতে পারেন, রক্সাটেক্স দিয়ে বা যেগুলা দিয়ে লাং ম্যাচুরেশন করে, তারপর যদি বাবুটাকে ডেলিভারি করেন, বাবুটা আপনি নর্মাল সৃষ্টি করতে চাইলে নর্মাল পেতে পারেন। কিন্তু এইভাবে যদি এই ক্যালসিফাইড প্লাসেন্টা হতে হতে ওর কিন্তু প্লাসেন্টা কিন্তু ধীরে ধীরে প্লাসেন্টার ফাংশনটা কি হয়ে যাচ্ছে ভাই, নষ্ট হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে ওটা কিন্তু ডেড হয়ে যাবে। ঠিক আছে, তো এইটাই লেখা আছে যে হাইপার ক্যালসিমিয়া ডাজ নট অকার ইন ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন বাট হাইপার ক্যালসিমিয়া অ্যাকসেন্টুয়েট ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, এইভাবে একটা হুবহু একটা লাইন লেখা আছে। ঠিক আছে, বাট আপনার স্টেমে যদি এটা আসে হাইপারপ্যারাথাইরয়েডিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের সাথে হাইপারপ্যারাথাইরয়েডিজমের কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা, ফলস, এটাতে কোনো দ্বিমত নাই। আচ্ছা, আর কোনো কনফিউশন? এই আপু ছাড়া অন্য অন্য কারো কনফিউশন আছে? মিষ্টি আপু বা শারমিন আপুর কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। এটা হচ্ছে যদি বলে মোস্ট কমন কজ অফ ইনলার্জমেন্ট অফ ইউটেরাস ডিউরিং প্রেগন্যান্সি, যদি এসবি হিসেবে আসে, মোস্ট ইউটেরাসে কমন, তো হাইপারপ্লাসিয়া হাইপারট্রফি দুইটাই হয় ভাইয়া। বুঝিনি আপু, এসবি তে আসলে ভাইয়া বলেন একটু কোশ্চেনটা। মোস্ট কমন, মোস্ট কমন কজ অফ ইনলার্জমেন্ট অফ ইউটেরাস ডিউরিং প্রেগন্যান্সি, মোস্ট এটাকে কমন এসবি। কজ অফ এনলার্জমেন্ট অফ ইউটেরাস ডিউরিং প্রেগন্যান্সি। জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া, এটা ভাইয়া হচ্ছে ইউটেরাইন হাইপারপ্লাসিয়া কি ভাইয়া এসবি তে আসলে হাইপারপ্লাসিয়া হাইপারট্রফি দুইটাই যদি থাকে ভাইয়া, হাইপারপ্লাসিয়াটা কি ভাইয়া টু হবে না? যেহেতু এর দুইটাই হয় ভাইয়া, বহুত হাইপারপ্লাসিয়া হাইপারট্রফি দুইটাই হয়। ট্রফি হাইপারপ্লেসিয়া দুইটাই হয়। সিঙ্গেল বেস্ট আসলে কোনটা আনসার দিবে, এটা আসলে খুব বিপজ্জনক একটা কোশ্চেন বলছেন। এখন আপনি হাইপারপ্লেসিয়া দিতে চাচ্ছেন, এখন আপনি আমাকে প্রথমত কোশ্চেনটা দেখাবেন। এখন ধরেন আপু হাইপারপ্লাসিয়া তো হয়, এটাতে কোনো সন্দেহ নাই। এখন যদি হাইপারপ্লাসিয়াতে আপু এটিপিক্যাল যদি অপশনে থাকে এটিপিক্যাল, আপনি কি ওইটা ট্রু দিবেন আপু? ভাই, এ- ডিউরিং ডিউরিং প্রেগনেন্সি আপু ইউটেরাসে যে হাইপারপ্লাসিয়াটা হয়, ইজ ইট টিপিক্যাল? ইট ইজ টিপিক্যাল হাইপারপ্লাসিয়া, কিন্তু আপনার অপশনে আপনি হাইপারপ্লাসিয়া দিতে চাচ্ছেন, দেন আপু আমার অসুবিধা নাই। কিন্তু আপনার অপশনে হাইপারপ্লাসিয়া আছে, হাইপারট্রফি আছে, কিন্তু হাইপারপ্লাসিয়াটা নাকি শুধুমাত্র একটা ওয়ার্ড যুক্ত করে দিছে, যে সুয়াব ভাই তো বলে দিছে যে হাইপারপ্লাসিয়া হাইপারট্রফি থাকলে হাইপারপ্লাসিয়া দিতে, কিন্তু আপনি পরীক্ষার হলে গিয়ে দেখলেন ইউটেরাইন হাইপারপ্লাসিয়াটা কি সুন্দর করে একটা ওয়ার্ড লিখে দিছে অ্যাটিপিক্যাল। ওইটা কি আপনি ট্রু দিবেন আপু? না আপু, ওইটা ট্রু দিবেন না, কারণ প্রেগনেন্সিতে যে ইউটেরাইন হাইপারপ্লাসিয়া হয়, দিস ইজ টিপিক্যাল হাইপারপ্লাসিয়া। অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া ইজ এ প্রিকারসর অফ ম্যালিগন্যান্সি। এই এতটুকু কথাটা মনে রাখেন। তারপর আপনি হাইপারপ্লাসিয়া ট্রু দিতে চাইলে ট্রু দেন, মানে আনসার দিতে চাইলে আনসার দেন, অসুবিধা নাই। বাট অ্যাটিপিক্যাল থাকলে ওটা আনসার দেন না, তখন হাইপারট্রফির দিকে যান। থ্যাংক ইউ ভাইয়া। শারমিনাপুর কোনো কনফিউশন আছে আপু এই চ্যাপ্টারে? না ভাইয়া, কনফিউশন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে লাস্ট আওয়ারটা খুব ভালো করে সলভ করবেন ভাই। লাস্ট আওয়ারে কোশ্চেন সমস্যা বলেন। প্র্যাকটিস কোশ্চেন যেটা আসবে, ও প্র্যাকটিস কোশ্চেন দিছে, আচ্ছা এইবার secretion are released by program cell in 7-stage plan of skin. এটাকে কোন আমি বুঝিনি কিছু টাস্ক দেন হয় প্যানকেটিক অ্যাসিড। এইটা কি এই চ্যাপ্টারের কোশ্চেন? আপনি আপনি বলেন। আইলিডের সেল, প্যানক্রিয়াসের সেল, যেটা তো মানে সিস্টেমের সাথে স্টেমের প্রথম যেমন আপনি ওই যে আজকে লাইসোমাল স্টোরেজ ডিজিজটা কি আজকে কোশ্চেনে আসছে? হ্যাঁ। যেমন এটা আমি আগে বললাম যে এটা জেনেটিক্স এর, আপনি পাবেন রবিনস এর জেনেটিক্স চ্যাপ্টারটা যখন খুলবেন, বাঁদিকের একটা বড় একটা বক্স আছে লাইসোমাল স্টোরেজ ডিজিজ, জাস্ট নামগুলো, আবার এবিসি বায়োকেমিস্ট্রিতেও আছে, এটা দেখবেন। আমি আরেকবার একটু বলে দিই আপনাদের যেহেতু কোনো কনফিউশন নাই। আর আহ, আপনারা খুব আগে আগে শুরু করে ফেলছেন, যেটা খুব ভালো জিনিস। লাস্টারটা খুব ভালো করে সলভ করবেন। আবারও আমি বলে দিচ্ছি রিভার্সিবল সেল ইনজুরির ফিচার্স, রিভার্সিবল সেল ইনজুরি ফিচার্স। আপনাদের কোনো কনফিউশন নাই, খুব ভালো কথা। তাহলে আমি আপনাদের ভাই একটু সামনে তাকান, আমি এখানে সবগুলা কোয়েশ্চেন নিয়ে আসা হয়েছে। আমি একবার আপনাদের সাথে, যেহেতু কোনো কনফিউশন নেই, আমি জাস্ট আপনাদের কাছে কোয়েশ্চেন গুলো একবার একটু ইয়ে করে যাই। আপনাদের যদি কোনো এই কোয়েশ্চেনটাতে কোনো সমস্যা আছে? সমস্যা আছে? নেই। এটা
এটা 3 নাম্বার অপশন লিখে দিন। আজকে আমি কেন আপনাদের কোয়েশ্চেনটা সলভ করেছি, আপনারা যারা আছেন আমি আপনাদের এবার আমি কোয়েশ্চেন একটা লাস্ট আওয়ার একটা কোয়েশ্চেন আমি কারেকশন করে দিব। আজকেও আমি আমার স্লাইড একটু কারেকশন করে দিব, কারণ যেহেতু আমি কয়েকটা জায়গার সাথে আমি ইনভলভ, আমি কয়েকটা জায়গা একটু কারেকশন দেই বা অনেক স্যারদের ম্যাডামদের সাথে কথা বলি, একটা জায়গায় আমি একটু চেঞ্জ দেখেছি, এই চেঞ্জটা আমি আপনাদেরকে করে দিব, এবং ওই চেঞ্জটা আমি করে আনছি, মার্ক করে আনছি, অসুবিধা নেই। এই কোয়েশ্চেন গুলো সমস্যা আছে 3 নাম্বার না? ট্রান্সলুসেন্ট এরিয়া রিভার্সিবল দেখা যায় না ভাই, ইরিভার্সিবল দেখা যায় ট্রান্সলুসেন্ট এরিয়াটা। এটা তো সমস্যা নাই না? আচ্ছা, এটা তো সমস্যা হওয়ার কথা না, এগুলা তো আপনি বলছেন। নেক্রোসিস, লিকুইফেক্টিভ নেক্রোসিসের এক্সাম্পল, এটা আশা করি পেরেছেন। এর আগে ইন্টারভিউ সাইডে কোশ্চেন কি মাসেল এখানে আমাদের শীটে শুধু মাসেলের ক্ষেত্রে স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে একটা দেওয়া। এটা কখনো এই চ্যাপ্টার পাবেন না ভাই, এটা ফিজিওলজির কোশ্চেন, এটা ফিজিওলজির কোশ্চেন, এটা এবিসি বায়োকেমিস্ট্রিতে এটা আছে। মাসল টিস্যু নেক্রোসিস করে কোন কোন এনজাইম, এইটাতে কোনো সমস্যা আছে ভাই? ডি নাম্বারটা কোন নেক্রোসিসের জন্য ট্রু দিতেন? হ্যাঁ হ্যাঁ, কোয়াগুলেটিভ ডিপেন্ডেন্ট। আচ্ছা, এগুলা সব বলে দেওয়া হয়েছে। লিকুইফেক্টিভ নেক্রোসিসের এক্সাম্পল, গ্যানগিয়াস নেক্রোসিস, এটা পারা লিকুইফেক্টিভ নেক্রোসিসের এক্সাম্পল। নন রেসিডেন্সি কোশ্চেন দেখার দরকার নাই। আচ্ছা, এই যে কোশ্চেনটাতে কারেকশন আছে, দেখাচ্ছি আপনাদের এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা আনসার দেন, এই কোশ্চেনটা আপনারা সবাই পড়ছেন, সবাই পারেন, সবাই কারেকশন করে নেবেন। আপনার কাছে লাস্ট আওয়ার আছে, অনলাইনে যারা আছেন ওনাদের কাছে শীট আছে অথবা লাস্ট আওয়ার আছে, সবাই কারেকশন করে নেবেন। আগে আনসারটা দেন, পরে আমি কারেকশন করে দিচ্ছি। P53 ট্রু আর BCl2 ফলস, লাইগেশন অফ ফার্স্ট ট্রু, আর লাস্টে দুইটা ফলস, তাই তো? আচ্ছা, এটাই ছিল। আচ্ছা, অ্যাপোপ্টোসিস ইজ ট্রিগার্ড বাই, এখানে ভাই ইন্ট্রিনসিকও বলে নাই, এক্সট্রিনসিকও বলে নাই। তার মানে ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক দুটো আমি এখানে চিন্তা করব। ইন্ট্রিনসিক অ্যাপোপ্টোসিসটা শুরু হয় কিভাবে? ইন্টেনসিটি তোমার হচ্ছে আপনার ওই যে ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল ফিজিওলজিক্যাল হচ্ছে সার্ভাইভাল ক্যান্সার কোন এরিয়া প্যাথোলজি হচ্ছে ডিএনএ আর ড্যামেজ হলে ডিএনএ আরএনএ ড্যামেজ হলে, ডিএনএ আর প্রোটিন ড্যামেজ হলে ডিএনএ আর প্রোটিন ড্যামেজ হলে প্যাথোলজিক্যাল কজ, আর ফিজিওলজিক্যাল কজ হলো সিগন্যালটা কমে গেলে। নাইট্রিক অক্সাইড, এটা একটি কি ভাইয়া? এটা কি ডিএনএ ড্যামেজ করবে? ফ্রিডিক্যাল ইফেক্টের মাঝখানে ডিএনএ ড্যামেজ আছে, তাহলে এটা ট্রু দিবেন ভাই। আমি একভাবে আপনাকে বললাম, আরেকটা আমি দেখাচ্ছি, এটা সার্ভার ট্রু দিচ্ছে, আমি দেখতেছি এটা সার্ভার ট্রু দিচ্ছে। দেন আমি আমার নিজের মাঝে আমি প্রথমে একটা করলাম, আমি রবিনসটা নিয়ে বসলাম যে নাইট্রিক অক্সাইড একটা ফ্রিডিক্যাল, এটা তো ডিএনএ ড্যামেজ করে, সুতরাং এটা অ্যাপোপ্টোসিসের জন্য একটা ট্রিগারিং ফ্যাক্টর। এটা ওয়ান টাইপ অফ এক্সপ্লানেশন। সেকেন্ড টাইপ অফ এক্সপ্লানেশন, এই যে দেখেন, এই এই ছবিটা কোথাকার ছবি এটা জানেন তো? এটা রবিনসের ছবি। এই যে দেখেন, এটা কি ভাই? ডিএনএ ড্যামেজ, ডিএনএ ড্যামেজ। দেখেন তো ব্র্যাকেটে কি লিখে আছে? ডিএনএ ড্যামেজ By radiation. টক্সিন রেডিকেলস ফ্রিডিক্যাল অপশনে আছে, নাইট্রিক অক্সাইড ফ্রিডিক্যাল, তার মানে এটা ট্রু, তাহলে রেডিকেলস ডেভিস্টে দিলে কি হবে? ট্রু দিবেন। এটা ফ্রিডিক্যাল কিনা, নাইট্রিক অক্সাইড ফ্রিডিক্যাল কিনা? হ্যাঁ ট্রু। ঠিক আছে, এটা আমি দেখলাম পরীক্ষা দেখি, সিনিয়র স্যাররা দেখি এটা কি ট্রু দিচ্ছেন, তো তখন আমি নিজে থেকে এটা করলাম। তো আপনার আমি অন্যদেরকে এটা জানিয়ে দিব, কিন্তু আপনার আপাতত লাস্ট এটাকে ট্রু করে দেন, আর আপনার এটাকে ট্রু করবেন। ঠিক আছে, আপনার এটাকে ট্রু করবেন, আমি এখানে এক্সাম ডিপার্টমেন্ট অন্যদেরকে জানিয়ে দিব, আপনার এটাকে ট্রু করবেন। কেন ট্রু, এটা ক্লিয়ার তো ভাই? আচ্ছা ঠিক আছে। আর এফ2সি আমার মনে হয় না, আর এফ2সি ফিচারস গুলো কোথায়? এই যে এটা এফ2সি ফিচারস, এফ2সি ফিচারস মনে হয় না কোথাও সমস্যা আছে আপনাদের, আছে কি? আচ্ছা, তারপরে আর নেক্রোপ্টোসিসের এক্সাম্পল এগুলা তো আপনারা দেখে নেবেন। রিপারফিউশন ইনজুরি, চারটা মেকানিজম খুব ভালো করে পড়বেন। এই রিপারফিউশন ইনজুরি এগুলো ভাই ওয়ান স্টার টপিক। আসলে ভাই ব্যাপারটা জানেন কি হয়,
আমি যখন আপনাকে আহ সবাই বলে যে ডিপ্লোমা কোয়েশ্চেন কঠিন হয় রেসিডেন্সি তুলনায়, দেখবেন অনেকেই বলবে এটা। আসলে ব্যাপারটা তা না, কোনো কোয়েশ্চেন কঠিন হয় না, কোনো কোয়েশ্চেন সহজ হয় না। আপনার নাম কি আমি জানি না, ধরুন আমি আপনাকে দিলাম যে ভাইয়া আপনি এটা সেল ইনজুরি, আপনি প্যাথোলজি থেকে আমাকে 10টা কোয়েশ্চেন করে দেন, ডিপ্লোমাতে 11টা কোয়েশ্চেন আসে। আচ্ছা, বা ধরেন আমি আপনাকে বললাম যে ইয়েতে তো রেসিডেন্সিতে একটু লাক্সারিয়াস একটু বেশি কোয়েশ্চেন, আপনি সেল ইনজুরি থেকে আমাকে 4টা কোয়েশ্চেন করেন, 4টা কোয়েশ্চেন করেন, এবং আমি আপনাকে বলে দিচ্ছি যে ভাই আপনি একটা কোয়েশ্চেন নতুন দিতে পারবেন, 3টা কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াসলি দিতে হবে, কারণ আমাদের এত পার্সেন্ট কোয়েশ্চেন প্রিভিয়াস দিতে হয়। তো ওই জায়গায় সব নতুন কোয়েশ্চেন দেওয়া হয়েছে, কারণ ম্যাক্সিমাম অ্যানাটমিক কোয়েশ্চেন গুলো ম্যাক্সিমাম কোয়েশ্চেন থাকে নতুন, ঠিক আছে, যার কারণে প্যাথোলজি মাইক্রোলজিতে কোয়েশ্চেন রিপিটটা বেশি হয়। তখন আপনি সেল ইনজুরি অ্যাডাপ্টেশন অনেকগুলো টপিক, আপনাকে টপিক দেওয়া আপনি কোয়েশ্চেন করতে পারবেন 3টা বা 4টা সেল ইনজুরি থেকে, কারণ আপনি জানেন হিলিং নিওপ্লাসিয়া থেকে বেশি কোয়েশ্চেন আসবে। 3টা বা 4টা আপনার টপিক কোথায় আসবে, আপনি জানেন যে এই 4টার নাম কি, ইনজুরি অ্যাডাপ্টেশন, তার মানে ইনজুরি থেকে আমাকে মিনিমাম একটা কোয়েশ্চেন করতে হবে, অ্যাডাপ্টেশন থেকে মিনিমাম একটা কোয়েশ্চেন করতে হবে। স্যার আমি দেখবেন অ্যাডাপ্টেশন থেকে 2টা কোয়েশ্চেন করে, যাই হোক অ্যাডাপ্টেশন থেকে একটা কোয়েশ্চেন, ইনজুরি থেকে একটা কোয়েশ্চেন মিনিমাম। তারপরে আর টপিক কি কি আছে, তারপরে এই যে এতগুলা টপিক, মানে আপনার এত হেভি ওয়েট টপিক আছে, কারণ অ্যাডাপ্টেশন নিতে হয় 4টা টপিক, ঠিক আছে। আবার আছে ফ্রি রিডিক্যাল, ইনজুরি মাঝখানে নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, রিভার্সিবল সেল ইনজুরি, তারপর আছে আপনার নেক্রোপ্টোসিস, এটাও তো আপনার নেক্রোসিস অ্যাপোপ্টোসিসের মাঝখানে পড়ে যাচ্ছে আপনার। তারপরে আপনার তারপরে ক্যালসিফিকেশন, তারপরে ফ্রি রিডিক্যাল, তারপরে আপনার এই যে খুচরা টপিক গুলো আসে, যার কারণে এই যে এটা এই 18 পরে আর কোনো এটা আসতেছে না, এটা আসছিল 10-এ, তারপরে এসেছিল 18-এ, মাঝখানে কোনো কোয়েশ্চেন নেই, 18 পরে আবার আসা বন্ধ হয়ে গেছে। যার কারণে এই টপিক গুলা থেকে ব্রড হেডিং যেগুলো আছে, সারা যদি আবার এটা থেকে নতুন কোয়েশ্চেন করতে চায়, একটা হলো প্রিভিয়াস কোয়েশ্চেন তুলে দিলাম এক, যদি নতুন কোয়েশ্চেন করতে চায় অবশ্যই যে 4টা ব্রড হেডিং, এই 4টা ব্রড হেডিং কখনো মিস করবেন না। নতুন কোয়েশ্চেন পাওয়ার খুব সহজ টেকনিক আছে, এটা হলো এটা, ঠিক আছে, ব্রড হেডিং কখনো মিস করবেন না, 4টা হেডিং যাতে মুখস্থ থাকে। ইন্ট্রাসেলুলার ইকুমুলেশন অফ কোলেস্টেরল, 5টা নাম আছে আপনাদের শীটে, এই 8-9 কোয়েশ্চেন। আপনার যারা এই মেডিসিন ফ্যাকাল্টির যারা আছেন তারা ফ্যাটি লিভারের কজ অবশ্যই পড়ে যাবেন, অবশ্যই অবশ্যই পড়ে যাবেন, এটাতে কোনো মিস নেই। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন এক্সাম্পল, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন এক্সাম্পল, এটাতে কর্নিয়াটা তো নতুন শীটে লেখা আছে না, কর্নিয়াটা অবশ্যই পড়বেন। সব মুখস্থ জিনিস ভাই, এখানে আমি এগুলা কিছু দেখাতে চাচ্ছি না। এটা নিয়ে কোনো কনফিউশন আছে কি? একটা কোশ্চেনই আসছে 18তে, একটা কোশ্চেনই আসছে, এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? এখানে আমার একটা হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই। কোশ্চেন, হাইয়েস্ট ডেলিভারেজ অ্যাক্টিভিটি কোন সেলের আছে, মানে জানি কিন্তু মানে এটা আমাকে এক্সপ্লেন করে বলেন। এইটা কিন্তু ভাই এই চ্যাপ্টারের কোশ্চেন না ভাইয়া, এইটা ভাইয়া হিস্টোলজি জান কুইরাতে আছে। আমি জানি না কে কোনটাতে কিভাবে ইয়ে দিছে। যেমন আপনি যখন ইয়েতে যাবেন, ইনফ্লামেশনে যাবেন, দেখবেন ওই যে নাইট্রিক অক্সাইডের সোর্স, সিনথেস অফ নাইট্রিক অক্সাইড রিকোয়ার্স, দেখবেন একটা কোশ্চেন আছে ইনফ্লামেশনে, এল আর্জিনিন, মলিকুলার অক্সিজেন, এনএডিপিএস অক্সিডেজ, এটা কিন্তু প্যাথোলজি কোথাও নাই, ঠিক আছে। এখন যিনি একবার লাস্টের একবার প্যাথোলজির মাঝখানে একটা ঢুকিয়ে দিছে, আমি তো পরে এটা প্যাথোলজি থেকে সরাতে পারছি না, কারণ একটা জিনিস সরাতে হলে এখানে অনেক লেভেলে গিয়ে অনেক কিছু করতে হয়, এই প্যারা কে নিবে, তা আমি এগুলো কিছু করিনি। তো এটার এক্সপ্লেনেশনটা আমি গিয়ে পেয়েছি লিপিন কড বায়োকেমিস্ট্রি, যার কারণে দেখবেন লাস্ট আওয়ারে দেখবেন আমি এক্সপ্লেনেশনের নিচে লিপিন কড বায়োকেমিস্ট্রি লিখে রাখছি, কারণ আমি একটা জিনিস লিখে দিলাম যে রবিনসে আছে, আপনি গিয়ে রবিনসের ওই পেজে গিয়ে খুঁজে পেলেন না, তাহলে আমার রেফারেন্সে ওইটা লিখে লাভ নাই। এটা বায়োকেমিস্ট্রি টপিক ভাই। আপনি যেটা মাত্র বললেন এটা জানকুইরাতে আছে, যে টেলোমারেজ অ্যাক্টিভিটি হাইয়েস্ট কোন সেলের, ঠিক আছে, এগুলো পড়তে পারেন না, এগুলো আসবে না পরীক্ষা, এগুলো পড়তে পারেন, অসুবিধা নেই। আর এই সেলুলারিজিং এর কোনো সমস্যা আছে? আচ্ছা, অ্যাডাপ্টেশনটা একটু মুখস্থের টপিক ভাইয়া, অ্যাডাপ্টেশনটা একটু মুখস্থের টপিক, এই কোশ্চেনটা একটু দেখেন, এই কোশ্চেনটাতে কোনো সমস্যা আছে? না সমস্যা নেই, কিন্তু ওই যে লাস্ট আপনার যেটা ছিল হবে না। হাইপারট্রফি হাইপারপ্লাসিয়ার মাঝখানে ডিফারেন্স বলেন ভাই, আপনি জয়টা পারেন না। হাইপারটেনশন
সাইজ সাইজ ইনক্রিজ হয় আর হাইপারপ্লাসিয়া সেল নাম্বার ইনক্রিজ হয়। বোথ ইফেক্ট হচ্ছে মানে অর্গানটা ইনক্রিজ হয়ে যায়। হাইপারট্রফি আর প্লাসিয়া। আপনি বলতেছেন হাইপারট্রফিতে সেল সেল সাইজ ইনক্রিজ হয়। সাইজ বাড়ে, এটাতে নাম্বার বাড়ে। আচ্ছা, আর কি বলতে চাচ্ছেন? হাইপারট্রফি আপনার নট ম্যালিগনেন্সি হবে না, ওটা প্রসেসর আপনার হাইপারট্রফি মেলিগনেন্সি হবে না, হাইপারপ্লাসিয়া মেলিগনেন্সিতে টার্ন করতে পারে। আচ্ছা, আর হাইপারট্রফি দুইটাতেই অর্গান সাইজ কি হবে? পারে। দুইটাতেই দুইটাতেই অর্গান সাইজ বাড়বে। ইনক্রিজ হবে, বাড়বে। আর হাইপারট্রফি অকারিং আফটার G2 ফেজ, হাইপারট্রফি আফটার G2 ফেজ, আর হাইপারপ্লাসিয়া অকারিং G2 ফেজ, ইনডিউ ফেজ। G2 ফেজ। আর আমি আপনার কাছ থেকে যে এক্সাম্পলটা শুনতে চাচ্ছি, লেভেল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল। হ্যাঁ, হাইপারট্রফিতে তিনটা হাইপারট্রফি স্যার ভাইয়া 3 টাইপের সেলেই হবে, পার্মানেন্ট, লেভেল, স্টেবল, তিনটাতেই হবে। আর হাইপারপ্লাসিয়া শুধু লেবাইল স্টেবলে হবে, হাইপারপ্লাসিয়া কোনো পার্মানেন্ট সেলে হবে না। আচ্ছা, আর কিছু বলতে চাচ্ছেন? অর্গানিলের কি অবস্থা হবে ভাই? হাইপারট্রফিতে অর্গানিজমগুলো প্রোটিন বেড়ে যাবে, অ্যাকুমুলেশন অফ প্রোটিন অর্গানিলি হাইপারট্রফিতে বাড়বে, বাড়বে। হাইপারপ্লাসিয়াতে স্ট্যাটিক থাকবে, বাড়বে না, কমবেও না, নরমাল থাকবে। কিন্তু হাইপারট্রফিতে অর্গানিলি বাড়বে। ঠিক আছে, আচ্ছা। আর এইগুলা আপনার জানলেই হাইপারপ্লাসিয়া হাইপারট্রফি থেকে এতটুকু জানলেই হবে। আর মনে হয় না কোথাও আপনাদের সমস্যা আছে। এই ছিল সেল ইঞ্জুরি অ্যাডাপ্টেশন। আজকে আমি সেল ইঞ্জুরি অ্যাডাপ্টেশন নিয়ে কথা বললাম। আপনাদের মনে হয় এর আগে জেনেটিক্স নিয়ে ক্লাস হয়েছে, সামনের সপ্তাহে মনে হয় নিওপ্লাসিয়া নিয়ে ক্লাস হবে, এরপরে হিলিং, তারপরে ইনফ্লামেশন, তারপরে তো প্যাথোলজিতে কোনো যদি কোথাও যদি সমস্যা বোধ করেন আমাকে জানাবেন। আরেকটা জিনিস হলো, আমি বারবার বলতেছি, এই বইটা ছাড়া চান্স পাওয়া টাফ। এই বইটা কয়েকবার আপনাকে সলভ করতে হবে। প্রতিটা শীট যখনই আপনি হাতে নেন, আপনার শীটে আপনি অনেক কিছু লিখছেন আমি জানি, শুধু আপনি না, যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেয়, যারা থার্ড টাইম পরীক্ষা দেয়, ওনাদের শীটটা অন্যভাবে দাগানো থাকে, শীটে অনেক কিছু লেখা থাকে। তো আপনার বেটারমেন্টের জন্য বলতেছি, অনলাইনে যারা আছেন আপনাদের বেটারমেন্টের জন্য বলতেছি, যত দিন যাবে পড়াটাকে তত কমাবেন। যে আমার দিন আরো বেশি পেয়েছি, অন্যরা মাত্র ইনফ্লামেশন চ্যাপ্টার আজকে 25শে জুলাই নিউরন বেঁচে ইনফ্লামেশন ক্লাস ওরা ফার্স্ট টাইম করবে, আমার তো ইনফ্লামেশন অলরেডি পড়া শেষ, আমার তো লাস্ট আওয়ার সলভ করা শেষ, আমি ওপর থেকে আগিয়ে আছি। তারপর দেখবেন ফার্স্ট টাইমেরা বেশি চান্স পায়। ঠিক আছে, যত দিন যাবে পড়া তত বাড়াবেন না, পড়া তত কমাবেন যদি চান্স পেতে চান। ঠিক আছে, পড়া কমানোর সূত্র হলো, তার মানে আপনার লাস্ট আওয়ারটা ভালো করে পড়া আছে, তার মানে আপনি সেল ইনজুরি বা যেকোনো আপনি রেসপিরেটরি ফিজিওলজি যখন শীটটা হাতে নিছেন, আপনি জানেন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে। আপনি জানেন অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, রেসপিরেটরি সেন্টার, রেসপিরেটরি মেমব্রেন, এই জায়গাগুলো আমার বেশি ইম্পর্টেন্ট, আমি এই জায়গাগুলোতে বেশি ইয়ে দিব। আপনি জানেন একটা নেক্রোসের এক্সাম্পল করলে আমার লিকুইফেক্টিভ নেক্রোসের এক্সাম্পলটা পড়ে যেতে হবে, কারণ এগুলো থেকে বেশি কোশ্চেন আছে। আপনি যখনই এটা জানবেন, এই ধারণাটা যখনই আপনার জানবেন প্রতিটা শীট সম্বন্ধে, তখনই আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে আপনারা যেহেতু সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছেন, প্রতি চ্যাপ্টারের শুরুতে, প্রতি শীটের শুরুতে অবশ্যই একটা পেজ থাকবে, কন্টেন্ট দেওয়া থাকে, কন্টেন্টের স্টার্ট দেওয়া থাকে। বাট আনফরচুনেটলি আমি একটা সত্য কথা বলি ভাই, অপ্রিয় সত্য কথা বলি, আপনি যখন আমাদের পার্ট 1-এ ভর্তি হবেন, বা আপনি যদি ভর্তি হয়ে থাকেন, আপনার সেম শীট দিবে, সেম শীট, সেম পেজ, সেম স্টার। এখন আপনি রেডিওলজিতে পার্ট 1 দিচ্ছেন, সেম শীট, সেম স্টার। আপনি পেডিয়াট্রিক্স এর পরীক্ষা দিচ্ছেন, সেম শীট, সেম স্টার। আপনি সার্জারিতে পরীক্ষা দিচ্ছেন, সেম শীট, সেম স্টার। আপনি রেসিডেন্সি পরীক্ষা দিচ্ছেন, সেম সিস্টেম। তাহলে কি এটা কি কোরিলেট করবে? কখনো ভাই, কখনো কোরিলেট করবে না। রেসিডেন্সিতে আপনি লাস্ট আওয়ারটাকে ফলো করবেন, লাস্ট আওয়ারের টপিক গুলা আগে একটা সাদা পেজে লিখবেন। আপনি কালকে নিওপ্লাসিয়া পড়বেন, ওই আগের ওই বক্স গুলা পড়ে ফেলবেন। তো প্যাথোলজি নিয়ে আমার অনেকবার আপনাদের সাথে কথা হয়েছে, আপনারা মোটামুটি জানেন যে কিভাবে কি পড়তে হবে। ধরুন আপনি এন্ডোক্রাইন ফিজিওলজি পড়বেন, আপনি আগে ওই লাস্ট আওয়ার থেকে সাদা পেজে লিখে ফেলেন। দেখবেন আমরা কিন্তু
টপিক সাব টপিকস ভাগ করে দিয়েছি যে হরমোন হচ্ছে গ্রোথ হরমোন। তা আপনি আগে কি করবেন, সাদা পেজে আগে লিখে ফেলেন যে এই টপিক থেকে কোয়েশ্চেন আসছে, এই টপিক থেকে কয়টা কোয়েশ্চেন আসছে, 4টা, এই টপিক থেকে 5টা। তো আপনি সাদা পেজটা আগে এন্ডোক্রাইন ফিজিওলজির শীটের ফার্স্ট পেজ আগে আপনি স্ট্যাপলিং করে লাগাবেন। ওই পেজটা দেখলে আপনি বুঝে ফেলবেন যে কোন টপিক গুলো আপনার বেশি ইম্পর্টেন্ট। আপনি ওই গ্রোথ হরমোনটা পড়ে ফেলেন, ইনসুলিন কারা সিক্রেট, কারা স্টিমুলেট করতেছে সিক্রেশন, কারা ইনহিবিট করতেছে। ইনসুলিন থেকে কোয়েশ্চেন আসছে 5টা, আপনি ইনসুলিনটা আগে আপনি ইনসুলিন থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে কথার কথা 6টা কোয়েশ্চেন, আপনি কি পড়বেন, আগে ইনসুলিনটা পড়বেন। ইনসুলিন সবকিছু পড়বেন না, অবশ্যই আপনার মেন্টর আপনাকে দাগিয়ে দিয়েছে, আপনি আগে ইনসুলিনটা পড়বেন, পড়ে সাথে সাথে লাস্টটা বের করে ইনসুলিনের 6টা কোয়েশ্চেন সলভ করে ফেলবেন। তারপরে আপনি দেখেন পরবর্তী ইম্পর্টেন্ট টপিক পড়ে তারপর আপনি কোয়েশ্চেনটা সলভ করেন। আপনি এই টপিক গুলো পরে কোয়েশ্চেনটা সলভ করেন, তারপরে আপনি লাস্টটা রেখে দেন। তারপরে ভাই আল্লাহর ওয়াস্তে যদি আপনার আর কিছু শিখতে গিয়ে পড়তে ইচ্ছা হয়, আর বাকি আছে কত 10 to 20%, ওইটা আপনি পড়েন বা না পড়েন সেটা আপনার উপরে। এখন আপনার সময় আছে, আপনি হয়তো বা পড়তে পারেন, পড়েন, আমি পড়তে নিষেধ করবো না। আগে ওইটা আপনার কি করেন জানেন, আপনি আগে শীটটা পড়েন, কারণ শীটে তো আপনি তো অলরেডি 1 বছর পড়ে ফেলছেন না ভাই, শীত তো অনেক লেখা আছে না, সবকিছু পড়তে চান। সবকিছু পড়ে পরীক্ষার আগে লাস্টে আমরা যখন পরীক্ষা দিব, আপনি যতই পড়েন ভাই, আপনার শীতে যতই লেখা থাকুক, আপনার সাথে আমার অক্টোবরে কথা হবে, যদি আপনি বেঁচে থাকেন, যদি আমি বেঁচে থাকি, তখন আমি আপনাকে জিজ্ঞেস করবো ভাই শীতের কয়টা লেখা মনে আছে। যত পরীক্ষার আগে, পরীক্ষার আগের সপ্তাহে আপনার কাছে মনে হবে কিছুই মনে নেই, মনে হয় না ওই পরীক্ষার আগের সপ্তাহে। দেখেন পরীক্ষার আগের সপ্তাহে যায়েন অক্টোবরে, যদি আমি জীবিত থাকি, যদি আমি আপনার যদি জীবিত থাকেন বিএম অডিটোরিয়ামে আবার দেখা হবে, দেখবেন ভাই কিছুই মনে নাই, সবাই একটা কথা বলে কিছুই মনে নেই, তারপর আপনার চান্স হবে আল্লাহ দিলে। ঠিক আছে, তো পড়াটা কমান, ইম্পর্টেন্ট জায়গাগুলো নিজে বের করেন, ওই জায়গাগুলো থেকে ভালো সলভ করেন। ওই জায়গাগুলোতে যদি কনফিউশন থাকে কোশ্চেনে, মেন্টরকে বারবার পোক করেন যে ভাইয়া বাপু এটাতে আমার কনফিউশন হচ্ছে, এটা কারণ আপনি জানেন এটা ইম্পর্টেন্ট। একটা আনইম্পর্টেন্ট পোর্শন কনফিউশন আছে, থাকে, সবারই থাকে। ফ্যাকাল্টি, আচ্ছা ফ্যাকাল্টি হলো ভাই, আপনি সাবজেক্ট ফ্যাকাল্টিতে পরীক্ষা দিচ্ছেন, আপনি কিসে পরীক্ষা দিচ্ছেন, অর্থোপেডিক্সে। ও আচ্ছা, তাহলে আমি অর্থোপেডিক্স নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা আপনি অর্থোপেডিক্স, ধরেন আপনি অর্থোপেডিক্সে পরীক্ষা দিচ্ছেন, আপনার অর্থোপেডিক্স থেকে কোয়েশ্চেন থাকবে, আপনার কি গাইনি থেকে কোয়েশ্চেন থাকবে না? থাকবে, কারণ গাইনির যে আপু পরীক্ষা দিচ্ছে আর আপনি সেম কোয়েশ্চেনে পরীক্ষা দিচ্ছেন, আপনার গাইনি থেকে 3টা কোয়েশ্চেন থাকবে, আপনার অপস থেকে 3টা কোয়েশ্চেন থাকবে, আপনার ইএনটি থেকে 3টা কোয়েশ্চেন থাকবে, অপথলমোলজি থেকে 3টা কোয়েশ্চেন থাকবে, অ্যানেস্থেসিয়া থেকে কোয়েশ্চেন থাকবে, রেডিওলজি থেকে কোয়েশ্চেন থাকবে, পেডিয়াট্রিক সার্জারি থেকে কোয়েশ্চেন থাকবে, কার্ডিওথোরেসিক সার্জারি থেকে কোয়েশ্চেন থাকবে, প্রিন্সিপাল অফ সার্জারি থেকে কোয়েশ্চেন থাকবে, জেনারেল সার্জারি থেকে কোয়েশ্চেন থাকবে, কার্ডিওথোরেসিক সার্জারি থেকে কোয়েশ্চেন থাকবে, ইউরোলজি থেকে কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, সব হেপাটোবিলিয়ারি সার্জারি থেকে কোয়েশ্চেন থাকবে, কোলোরেক্টাল সার্জারি থেকে কোয়েশ্চেন থাকবে। সবকিছু পড়া পসিবল, আপনি আমাকে বলেন পড়া পসিবল? এখন আপনি এন্ট্রির জন্য দিনটা যদি খুলেন, অপসের জন্য যদি ডিসি দত্ত খুলেন, আপনি ইহু জীবনে শেষ করতে পারবেন? তো একদম সহজ কথা, প্রিভিয়াস কোশ্চেন গুলো ভালো করে পড়ে ফেলবেন, প্রিভিয়াস কোশ্চেন গুলো ভালো করে পড়ে ফেলবেন। প্রিভিয়াস কোশ্চেন পড়ার সূত্র কি ভাই? ধরেন আপনি দেখতেছেন কজেস অফ সেন্সরি নিউরাল হিয়ারিং লস, এই কোশ্চেনটা 4বার আসছে, আপনি কোশ্চেনটা সলভ করার দরকার নেই জেনেসিসের শীটে, অথবা ভাই আমি তো 5th ইয়ারের ওই যে গাইড যেভাবে পড়ছিলাম ওইটাই আমার ভালো লাগতেছে, ওইটা ভাই আমি ভালো করে ভাই ওইটা পড়েন। জেনেসিসের শীট পড়তে হবে, নট ম্যান্ডেটরি। আমি কখনোই কাউকে, আপনার যেটা কমফোর্টেবল লাগে ভাই আপনি ওইটা পড়েন। আপনি ওইটা থেকে সেন্সরি নিউরাল হিয়ারিং গেছে যে 10টা পদ আছে, আপনি 10টা কোর্স পড়েন। আপনার কাজ হলো 10টা কোর্স পড়ে তারপর আপনি 4টা কোয়েশ্চেন সলভ করেন, দেখেন আপনি 4টা কোয়েশ্চেনই পারবেন। আপনার নতুন করে কোনো টপিক পড়ার দরকার নেই, আর ওখানে নতুন টপিক পড়তে গেলে আপনি হারিয়ে যাবেন ভাই, আপনি শিওর থাকেন হারিয়ে যাবেন। আপনি দেখতেছেন পিসিওএস এর কজ আসছে, একই কোশ্চেন আসতেছে, একই কোশ্চেন আসতেছে। আপনি দেখছেন পোস্টপার্টাম হেমোরেজের কজ আসছে, আপনি যে জায়গা থেকে আপনি পড়ছেন, জেনেসিসের শীট হোক অথবা গাইড হোক, আপনার যেটা থেকে আপনি আগে পড়ছেন, আগের বারে ওই পিপিএইচ এর কজগুলো আগে আপনি পড়ে ফেলেন। আপনি দেখছেন তো যে এই ফ্যাকাল্টি কোশ্চেনটা আসছে, এই কোশ্চেন কয়টা আসছে, 2বার আসছে, আপনি পিপিএইচ এর কষ্ট বের করে পিপিএইচ এর কষ্ট করে ফেলেন, ওই 2টা কোশ্চেন সলভ করেন, আপনি পরবর্তী টপিকে চলে যান। ফ্যাকাল্টি কোশ্চেন সবচেয়ে বেশি রিপিট হয়। আরেকটা জিনিস, ফ্যাকাল্টির নতুন কোশ্চেন আসলে এটা কেউ পারবে না, ওইটা আপনার বেসিক ধারণা দিয়ে আপনার আনসার করতে হবে, নাহলে আপনি সব কিছু দেখায়েন। ঠিক আছে, ফ্যাকাল্টির কোশ্চেনে খুব বেশি আপনার ডিফারেন্স হয় না, কিন্তু ফ্যাকাল্টির প্রিভিয়াস কোশ্চেন পারতে হবে, প্রিভিয়াস কোশ্চেন পারতে হবে। ঠিক আছে, এবার জেনেসিস থেকে যে কোশ্চেন, জেনেটিক্স থেকে যে কোশ্চেন গুলো আসছে দেখছেন, কোন কোশ্চেনটা নতুন আসছে বের করে আমাকে জানাবেন। ইনফ্লামেশন থেকে একটা কোশ্চেন আসছে জানেন,
আমি এবার আমার বিএম অডিটোরিয়ামে ক্লাস করছিলেন, টিপস ক্লাসটা করেন অনলাইনে যারা আছে না, হয়তো আপুরা করছেন অথবা করেননি। আমি একটা স্লাইড এড করছিলাম, ওটা তো আমরা পরীক্ষার 1 মাস আগে বা 15-20 দিন আগে দিই, যে প্রতি চ্যাপ্টার থেকে প্যাথোলজির যে 5টা চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট বলেছিলাম, এসবি এর জন্য কি কি ইম্পর্টেন্ট এটা বলেছিলাম। একটা স্লাইড ছিল যে এই 13টা টপিক বা 14টা টপিক লিখছিলাম মনে হয়, যে 14টা টপিক দেখে যাবেন এসবি এর জন্য। একটা স্লাইড এইবার পরীক্ষার জন্য আমি শুধু অ্যাড করছিলাম, এর আগে আমি কোনো টিপস ক্লাসে আমি স্লাইডটা দেখাইনি। যে সেটা হলো এক্সাম নাইট টপিক। এক্সাম নাইট টপিক তো আসলে এভাবে বলা ঠিক নেই, এক্সামের রাতে তো আর কিছু পড়বেন না, এক্সামের আগের রাতে কি কি পড়বেন। 10টা টপিক বলছিলাম, 10টা টপিকে ফার্স্ট টপিকটা ছিল লিকুইফেক্টিভ ম্যাট্রিক্স, যেটা থেকে কোশ্চেন আসছে। সিঙ্গেল বেস্ট আমি 14টা টপিক দিয়েছিলাম, এর মাঝখান থেকে 2টা টপিক থেকে এবার সিঙ্গেল বেস্টে কোশ্চেন আসছে। একটা ছিল হলো গ্রেনুলোমা, এবার ইনফ্লেশন থেকে একটা কোশ্চেন আসছে ভাই, সেটা গ্রেনুলোমা সিঙ্গেল বেস্ট আসছে। আমি জানি না আপনার খেয়াল আছে কিনা, গ্রেনুলোমা হলমার্ক আসছিল, ইপিথেলিয়াল সেল, ঠিক আছে, এটা আসছিল। আগে বলছি যে আপনি যদি প্রিভিয়াস কোশ্চেনে ভুল করা যাবে না, তাহলে আপনার চান্স কনফার্ম। তারপরে আপনার বাকি কোশ্চেন দিয়ে আপনি কি করবেন সেটা দিয়ে আপনার উপরের দিকে নাম হবে না, নিচের দিকে নাম হবে সেটা দিয়ে। কারণ ওটা এমন একটা জায়গা ভাই, প্রিভিয়াস কোশ্চেন মানুষ ভুল করবেই, মাস্ট। যে যত কম ভুল করে তার সম্ভাবনা তত বেশি। ঠিক আছে ভাইয়া, থাকেন। ভাইয়া একটা অফ টপিক একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম ভাইয়া। ভাইয়া লাস্ট আওয়ার হচ্ছে গোলটা ভাইয়া আগে সলভ করা ছিল, এখন তো ভাইয়া এখন ডায়মন্ড নতুনটা আসছে, কিনবেন কিনা, কিন্তু ভাইয়া এখন নতুনটা জি কিনবেন ভাইয়া। কিনা, এটাও খুব কমন কোশ্চেন, এটা অফ টপিকের কোশ্চেন না, এটা অন টপিকের কোশ্চেন। আচ্ছা, আপনার যদি অনেকে আপনাকে বলবেন নতুনটা কিনতে, আপনি নতুনটা কিনতে পারলে ভালো, না কিনতে পারলে কোনো ক্ষতি নাই। আপনি যেটা করবেন, আপনার কোনো কলিগ যদি নতুনটা কিনে থাকে, আপনি জানেন তো আপনার ওই যে গোল্ড এডিশন বা ডায়মন্ড এডিশন বা প্লাটিনাম কোনটা এডিশন চলতেছে, আমি আসলে নিজেও জানি না এরকম, ঠিক আছে। তো আপনি জানেন আপনার ওই বইটাতে কোন সাল পর্যন্ত কোশ্চেন আপডেটেড করা আছে এবং কোন সাল এর কোশ্চেন নাই। তো আপনার কলিগের কাছ থেকে ওই কোশ্চেন গুলা আপনি হয় ছবি তুলে নেন বা অন্য কোন ভাবে আপনার লাস্ট আওয়ারে লিখে নেন, তাহলেই হবে। ওই কয়েকটা কোশ্চেনের জন্য, কারণ ম্যাক্সিমাম প্রিভিয়াস কোশ্চেন, কিছু কোশ্চেন হয়তো বা নতুন, ওই কয়েকটা কোশ্চেনের জন্য এখন আপনি যদি নতুন কিনতে চান কিনতেই পারেন, বাট আমার মনে হয় না ওই কয়েকটা কোশ্চেনের জন্য আপনার হয়তো বা নতুনটা কিনার খুব বেশি দরকার আছে, ঠিক আছে। কারণ আপনার যেহেতু আপনি বলছেন যে অনেকের কিনা আছে দেখে নাই, ওনার জন্য আমি বলবো অবশ্যই কিনেন। কিন্তু আপনার যদি কিনে ভালো করে সলভ করা থাকে, তাহলে একদম নতুন একটা বই আমি চাচ্ছি না আপনি আপনার চোখটা দেখুক, ঠিক আছে। গোলটা ভাইয়া কারেকশন করা ছিল অনেক কিছু, এই জন্য ভাইয়া বলতেছিলাম যে নতুনটা আবার। সলভ করা মানে অবশ্যই আপনার কারেকশন করা, ঠিক আছে। ওই জাস্ট ওই কয়েকটা কোশ্চেন দেখেন আপু, আপনার কলিকের কাছ থেকে নিয়ে, যিনি এবার নতুনটা কিনেছে, তাহলেই হবে। ঠিক আছে আপু, হ্যাঁ, ওই আপনাদের ফিডব্যাক পরীক্ষাটা, তাই তো? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইয়ে কোনটা এটা ডিসকার্ড
ওই যে লাল 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 ওই যে লাল হুম মিটিং